জিওমেট্রি পড়লে 3, 4 বা 5 নাম্বার কমন আসতে পারে, মেন্টাল অ্যাবিলিটি সহ আর কি। মানসিক দক্ষতায় একটা দুইটা থাকে। যেমন 45 একটা ত্রিকোণমিতি ছিল, ত্রিকোণমিতি আবার গাণিতিক যুক্তি অংশে না, ওটা মেন্টাল অ্যাবিলিটিতে পড়বে আর। সর্বনিম্ন কত আছে? 3। এছাড়াও রিটেন মেন্টাল এবিলিটিতে আরো 5-7টা থাকতে পারে। আর যে কোনো এক্সামেই জ্যামিতি বাদ দিয়ে তো আর প্রশ্ন কমপ্লিট হয় না। মানে এটা পড়াই লাগবে এক কথায়। কারণ এখানে দুইটা পার্ট আছে আর কি, পরিমিতি আর ত্রিকোণমিতি। সিলেবাসে এভাবে লেখা নাই, কিন্তু আমি দেখাচ্ছি। পরিমিতি আর হলো ত্রিকোণমিতি। পরিমিতির মধ্যে যা যা আছে ওটা সিলেবাসে দেয়া আছে। এই জ্যামিতি আসলে অনেক প্রাচীন একটা আলোচনা, সেই গ্রিক মিশরীয় সময় এটা চর্চা হইত। জ্যামিতির জনক হলো ইউক্লিড। জনক কে? জনক ইউক্লিড। ইউক্লিড জন্ম ছিল 325, তা আবার খ্রিস্টপূর্ব, মানে নেগেটিভ আর কি, খ্রিস্টের জন্মের পূর্বে। আর মৃত্যু ছিল 265 খ্রিস্টপূর্বাব্দ। খ্রিস্টপূর্ব লিখতে হবে। জন্মগ্রহণ করেন গ্রিসে, মারা যান মিশরের আলেকজান্দ্রিয়া শহরে। এখানে যেহেতু নেগেটিভ সাল, এটাই বড় সংখ্যা। ঠিক আছে, জিরোর আগে বিষয়টা এরকমই, এটাই ছোট এটাই বড়, এখানে জিরো আরো বড়। আর বর্তমানে খ্রিস্টাব্দ, এটা খ্রিস্টপূর্বাব্দ। বলেন প্রায় 2500 বছর আগের, বলেন। হ্যাঁ, 2500 বছর আগের পড়াশোনা। যা যা তথ্য একবার শিখলেই প্রিলি রিটেন, ভাইবা যেখানে ধরুক, ভাইবা তো অনেক সময় ক্ষেত্রফল জিজ্ঞেস করে, টুকটাক প্রশ্ন করে বেসিক থেকে। ঠিক আছে, ব্যাংক, বিসিএস সব জায়গায় একই তথ্যই থাকে। এটা সাধারণ জ্ঞান না যে চেঞ্জ হয়ে যায়। বাংলা ভাষাও তো চেঞ্জ হয়ে যায়, বানান রীতি নানা রকম চেঞ্জ হয়, ম্যাথে এটা সম্ভব না। খালি মানুষই চেঞ্জ হয়ে যাবে, ম্যাথ আর চেঞ্জ হবে না। ভাববে আর মারা যাবে, সে নতুন মানুষ আসবে, এটাই। এটার জনক হলো হিপ্পারচার্স। হিপ্পারচার্স, ইউক্লিড, পিথাগোরাস, তারা ওই যে গ্রিক দার্শনিক ছিল, ওই সময়কারই বেশিরভাগ। আর বীজগণিতটা আসছিল প্রায় 1300-1400 বছর আগে, এটা চর্চা শুরু হয়। সেট শুরু হয় মাত্র 200 বছর আগে। সেট ভ্যান্তিত এগুলা পরিমিতির মধ্যেই মূলত মূল সিলেবাসটা। যেমন আজকে লেখা আছে বিন্দু রেখা কোণ আছে, এই যে এইটা বিন্দু রেখা ও কোণ, এগুলো পরিমিতির মধ্যে পড়বে আর কি। তারপর ত্রিভুজ এবং ত্রিভুজ সম্পর্কিত ত্রিভুজের বৈশিষ্ট্য ও ক্ষেত্রফল। ত্রিভুজ, তার বৈশিষ্ট্য ও ক্ষেত্রফল, এগুলো থেকে প্রশ্ন হয়। এবং পিথাগোরাসের উপপাদ্য লেখা আছে। সিলেবাসে আলাদাভাবেই পিথাগোরাসের উপপাদ্য লেখা আছে, কারণ এটা আলাদা একটা অধ্যায় আর কি। ত্রিভুজ পড়তে গেলেই তো পিথাগোরাস পড়তে হবে, কারণ সমকোণী পড়তে গেলেই সমকোণীর মধ্যে পিথাগোরাস আছে। তারপরেও সিলেবাসে আলাদাভাবে লেখা আছে পিথাগোরাসের উপপাদ্য, যাতে এখানে আলাদা কিছু ম্যাথ আছে। দালানের উচ্চতা নির্ণয়, মইয়ের দৈর্ঘ্য নির্ণয়, এছাড়াও বিভিন্ন ডিরেকশনের ম্যাথ। পূর্বে যায়, উত্তরে যায়, পূর্বে যায়, দক্ষিণে যায়, কত দূরে গেল, এই সমস্ত ম্যাথ সব এটা দিয়ে হয়। ঠিক আছে, আলাদাভাবে পড়তে হবে। চতুর্ভুজ, চতুর্ভুজের বৈশিষ্ট্য পড়তে হবে। বৈশিষ্ট্য মানে উপপাদ্য আর কি। বিভিন্ন উপপাদ্যগুলোই বৈশিষ্ট্য, আবার ক্ষেত্রফলের সূত্র। তারপর বৃত্ত,
ও বৃত্ত সম্পর্কীয় উপপাদ্য। আর ঘনবস্তু 5টা আইটেম উল্লেখ আছে। ঘন জ্যামিতি বা ঘনবস্তু, ঘন জ্যামিতি, সিলিন্ডার, কোন গোলক, আয়তকার ঘনবস্তু, ঘনক, এগুলো। জেনারেল ম্যাথে 5টা ঘনবস্তুর আলোচনা করা আছে, উচ্চতর গণিতে আরো 2টা বাড়তি আছে, প্রিজম এবং পিরামিড। প্রিজম বা পিরামিড থেকে এখনো কোনো প্রশ্ন আসেনি, এটা হায়ার ম্যাথে আছে, রিটেনে আমি ওটা অ্যাড করে দিচ্ছি। প্রিলিতে 5টা পড়াই, এটা এখান থেকে প্রশ্ন খুবই কম আসছে আর কি, অঙ্ক 4-5টা আসছে এই যাবৎকালে। এখানে ইম্পর্টেন্ট হলো কোন ত্রিভুজ, এই দুটা বললেই আপনি 2 নাম্বার কমন পাবেন, না হলে অন্তত একটা তো থাকবেই, মিস হওয়ার কোনো সুযোগ নাই। আর ভাগ্য ভালো থাকলে 3টাই এই 2 অধ্যায় থেকে চলে আসে। এমনও হয়েছে কোন আর ত্রিভুজ থেকে 3টা প্রশ্ন হয়ে গেছে, আর এই বাকি 2টা পড়লে 1 নাম্বার, অথবা হয় এটা না হলে এটা, হয় এটা আসে না হলে এটা আসে। বৃত্ত আসলে এটা আসে না, চতুর্ভুজ আসলে বৃত্ত আসে, আর এটা দুধ ভাত। আর ওই ত্রিকোণমিতি যেটা, ওইটা মেন্টাল অ্যাবিলিটিতে আসবে, ত্রিকোণমিতিও একটা আসে, ওই যে একটা ওখানে দিলাম না যে বাড়তে পারে প্রশ্ন, ওইটাই, ওটা মেন্টাল অ্যাবিলিটি ধরবেন, মেন্টাল অ্যাবিলিটি। এখানে আবার ত্রিকোণমিতিক রাশির মান নির্ণয়, ত্রিকোণমিতিক অনুপাত আর কি, অনুপাত সম্পর্কে ধারণা লাগবে। ত্রিকোণমিতিক অনুপাত ও মান নির্ণয়, বিভিন্ন মান নির্ণয় আসে, আর দূরত্ব উচ্চতা বিষয়ক অঙ্কগুলো আসে, 2টা পড়লেই হবে। ত্রিকোণমিতি অনেক বিশাল একটা বিষয়। ত্রিকোণমিতি কিন্তু জেনারেল ম্যাথে আছে, হায়ার ম্যাথে আছে, এইচএসসি লেভেলেও আছে। এইচএসসি লেভেলে ত্রিকোণমিতির সূত্র আছে অনেক বড় বড়, এগুলো এখানে আছে। এখানে শুধু গাছের অঙ্ক আছে না, ঝড়ে গাছ ভাঙে, এই ধরনের অঙ্ক, অথবা একটা মান নির্ণয়, এরকম অঙ্ক প্রাইমারি নিবন্ধনে আসে। একজন লিখছে স্যার প্রাইমারিতে কয়টা আসে, প্রাইমারিতে ওই 3-4টাই আসে, যে কোনো এক্সামে 3-4টাই আসে, ব্যাংকে ওই 3-4টাই আসে। তাহলে এখন গাণিতিক যুক্তি মানে এটা হলো ম্যাথ, এটাই সিলেবাস, এটাই সিলেবাস, এটা লেখা, কিন্তু এভাবে লেখা নাই, না আমি সহজ করে দিছি আর কি। সিলেবাসে লেখা এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, এটা পড়ো, সব পড়ো, কিন্তু সব মানে আসলে কি বোঝাচ্ছে, এতগুলা সিলেবাসে না লিখে বললে ওই তো পরিমিতি পড়ো, 9-10-এর পরিমিতি বললেই তো এই সব বিষয়। পরিমিতির মধ্যে চতুর্ভুজের অঙ্ক আছে, বৃত্তের অঙ্ক আছে, ঘনবস্তু আছে, ত্রিভুজ আছে। ম্যাথের সিলেবাস কি শুধু পরিমিতি অঙ্ক, আর ওটা লেখা নাই, কিন্তু ওখানে লেখা আছে প্রবলেম সলভিং নামে একটা অধ্যায় আছে, এই যে মেন্টাল অ্যাবিলিটি, কি প্রবলেম, আবার কি আবার লেখা নাই কি প্রবলেম, এটাও লেখা না, মানে এখানে আবার যত রকম সমস্যা আছে, পাটিগণিত, বীজগণিত, জ্যামিতি, সেগুলো উল্লেখ করে দেয় নাই। এখানে প্রবলেম বলতে ম্যাথের যা যা প্রবলেম আছে, ম্যাথের প্রবলেম আবার কি পাটিগণিত, বীজগণিত, জ্যামিতিতে যা আছে পুরোটাই আবার ওঠে। ম্যাথের প্রবলেম মানে যে অধ্যায় আছে, ফিলি রিটেন 2 জায়গায় ওটা লেখা আছে। তো ঠিক আছে, আমরা শুরু করি। দেখেন, বিন্দু রেখা কোণ সহজই তো করে দিলাম। যারা একেবারে কম পড়তে চান, তাহলে কোন 2টা পড়বেন, কোণ আর ত্রিভুজ। তা আপনি যখন কম পড়বেন, তা আপনি সুবিধা নিচ্ছেন, সুবিধার বিপরীতে কি আছে, নিউটনের 3য় সূত্র, অসুবিধা আছে। সুবিধা নিবেন তার মানে নাম্বার তো একটু কম আসবে, আসবে। তো আর যেরকম যারা পরিশ্রম করবে ব্যাপক, তাদের আবার ওই যে রিস্ক মুক্ত, রিস্ক নিতে হবে, ঠিক আছে। অবশ্যই আমি 24টা অধ্যায়ের মধ্যে 12টা দাগে দিল আপনি একটা নাম্বার পাবেন, 12টা অধ্যায় দাগে দিল আপনি 10 নাম্বার পাবেন 15-র মধ্যে, কিন্তু 15-তে 15 তো আর পাচ্ছেন না। যারা পুরোটাই পড়বে তাদের কিন্তু 13-14 সম্ভাবনা বেড়ে হয়ে যাচ্ছে। এরকম সুবিধাটাই দেখবেন, সবকিছু মূলে এরকম আছে, সুবিধা অসুবিধা। বেশি পড়াটা যেমন কষ্টকর, তেমনি নাম্বারও তো বেশি পাওয়ার সুযোগ থাকে। দাগে দিব, অবশ্যই দাগে দিব, কমন আসবে, কিন্তু নাম্বার কমবে। 15-তে 15 চিন্তা করতে পারবেন না, কারণ অর্ধেক আপনি নিবেন, অর্ধেক আবার আশা করবেন 15-তে 15, এরকম চিন্তা করলে ইভ্যালিতে ইনভেস্ট করে দেবেন। আচ্ছা, বিন্দু রেখা সম্পর্কে আসলে কি বলবো, এই বিন্দু রেখা থেকে বেশি একটা প্রশ্ন আসে না, প্রশ্নটা মেইনলি হয় এই জায়গাটা থেকে, কোন, এটা আমাদের আজকের আলোচ্য বিষয়। তারপর আমি একটু দেখাবো বিন্দু
এটা তো সম্পর্কে যতটুকু তথ্য আছে এটার ব্যবহার কি, এটা জাস্ট বিন্দু লেখেন, মাত্রাহীন লিখে রাখেন তাইলেই হবে, মাত্রাহীন, কোনো মাত্রা নাই। দৈর্ঘ্য প্রস্থ এগুলোকে মাত্রা বলে আর কি। বিন্দু শুধু অবস্থান আছে, বইতে এটাই লেখা, কোনো দৈর্ঘ্য নাই, প্রস্থ নাই, উচ্চতা নাই, ক্ষেত্রফল নাই, পরিধি নাই। আর রেখা, এইটা হলো একমাত্রিক। রেখা আবার দুই রকম আছে, সরল রেখা, বক্ররেখা। এখন দেখেন, এটা লেখেন একমাত্রিক, মানে যেহেতু একটা লেংথ আছে, আর কিছু নাই, একটা মাত্রা পাওয়া যাচ্ছে। রেখার একটা দৈর্ঘ্য আছে, যেমন 5 মিটার, 2 মিটার এরকম। আর তল, যেটা তল, কোন একটা তল, তল তল ইংরেজি হলো সারফেস আর কি। একটা সারফেস, পৃষ্ঠ। পৃষ্ঠ আর তল একই জিনিস, যদিও অনেক সময় লেখে পৃষ্ঠতল, আসলে দুইটা একই জিনিস। যেমন বলে শুধুমাত্র, শুধু মানেই মাত্র, একটা, যে কোনো একটা। তো একটা পৃষ্ঠতল এরকম হইতে পারে, এই যে এরকম, এটা দ্বিমাত্রিক। এটা একবার পিএসসির পরীক্ষা আসছিল, নন ক্রিমিনাল পরীক্ষা। তলের মাত্রা কয়টি বলেন? দুইটি বলেন। যে কোনো একটা তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। যেমন এই যে ফ্লোরটা, ফ্লোর একটা তল। এই রুমের ফ্লোর আছে না, বা আপনারা যেখানে আছেন দেখেন, ফ্লোরটা যেটা, ফ্লোরের কি আছে, মেঝে যেটা, দৈর্ঘ্য আছে আর কি, এটা একটা তল। আর ঘনবস্তু যারা আছে, ঘনবস্তু, বিভিন্ন ঘনবস্তু, যেমন হইতে পারে ঘন, লুডোর ছক্কাটা আছে না, বা বই, ইট, তার মানে বইয়ের যে পৃষ্ঠাটা, এটা একটা তল। পৃষ্ঠা শব্দটা কিভাবে আসলো তো? পৃষ্ঠা, পৃষ্ঠ থেকে পৃষ্ঠা আসছে, দেখ কি বললাম বলেন, পৃষ্ঠ থেকে বলছে পৃষ্ঠা, ওটা একটা তল। তল মানে দুইটা মাত্রা আছে, একটা কাগজের যে পাতা, পৃষ্ঠা যেটা, পৃষ্ঠার দুইটা মাত্রা আছে, বলেন দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নাই। কিন্তু বই, পুরা বইটার কিন্তু উচ্চতাও আছে। এই দেখেন, অনেক মোটা একটা বই, তাহলে কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। বইটা হলো ত্রিমাত্রিক, আর বইয়ের পৃষ্ঠাটা হলো ওই যে পৃষ্ঠা। তল থেকে বলেন তলা, তলা শব্দটা বলে না, ওই তলা জিনিসটা ওই দ্বিমাত্রিক। পৃষ্ঠাও দ্বিমাত্রিক, যে কোনো, অনেক সময় পৃষ্ঠা বলা যায়। পৃষ্ঠা মানে শুধু কাগজের পৃষ্ঠা তা না, বিভিন্ন কিছু পৃষ্ঠা বলা যায়। পৃষ্ঠার ক্ষেত্রফল কত, এইভাবে বলি, যে একটা ঘনকের পৃষ্ঠার ক্ষেত্রফল কত, মানে ওই একটা পৃষ্ঠের ক্ষেত্রফল, এভাবে। এটা লিখে রাখেন ত্রিমাত্রিক। আর এর বেশি তো আর নাই, তিনটার বেশি তো নাই এই ঘনক। এটা হলো এর আগের প্রশ্ন আর কি। এবার আমরা লিখবো এই রেখার মধ্যে আবার কয়েকটা বিষয় আছে। রেখা জিনিসটা কি আবার, একেবারে দুই দিকে অসীম, মনে থাকবে। দেখেন, কোনো প্রান্ত বিন্দু নেই, এটা রেখার সংজ্ঞা। যার কোনো কি নাই, প্রান্ত বিন্দু নাই, রেখার কোনো প্রান্ত বিন্দু থাকে না। আর রশ্মি যেটা, এখানে একটা প্রান্ত বিন্দু থাকবে, প্রান্ত বিন্দু একটি। আর রেখাংশ, এটার প্রান্ত বিন্দু দুইটি থাকে, এই যে দুটা প্রান্ত বিন্দু আছে। এটা সম্পাদ্যে বেশি ব্যবহৃত হয়, দেখবেন যে কোনো রশ্মি
এই হতে এবি অংশ কেটে নেই। রশ্মির সুবিধা হলো একটা প্রান্ত বিন্দু আছে, আমি এখানে কম্পাসটা বসাতে পারতেছি, আর এদিকে যত খুশি কাটতে পারতেছি। যে কোনো দৈর্ঘ্য দিলেই সেই দৈর্ঘ্য দিয়ে বর্গ বানানো যাবে, মানে সম্পাদ্যের বিষয়গুলো। একটা বর্গের একটা বাহু দিয়ে বলে বর্গটি আঁকো, তারপরে যে কোনো একটা রশ্মি থেকে আমরা ওই সাইজে একটা কাটি, তারপরে লম্ব আঁকি, আবার কাটি, ঠিক আছে, তারপর দুই দুই দিক থেকে বৃত্তচাপ নিয়ে যোগ করলেই বর্গ হয়ে যায়। এক বাহু দিয়ে কিভাবে বর্গ বানানো যায়? প্রান্তবিন্দু কয়টি? দুইটি লেখেন। প্রান্তবিন্দু দুইটি, এগুলো একটু মাথায় রাখেন। এবার আমরা কোণের উপর একটা স্টাডি করব, মোটামুটি 1.5 ঘন্টার মতো, তাইলেই হবে। কোণ কাকে বলে, কত প্রকার, এগুলো জানতে হবে আগে। কোণের সংজ্ঞা কি? হোয়াট ইজ অ্যাঙ্গেল? কোণের সংজ্ঞাটা খুবই সহজ। দুটি রেখাংশ কোনো বিন্দুতে মিলিত হলেই কোণ সৃষ্টি হয়। দেখেন, কোণ, এটা অনেক ব্যবহার আছে, আমরা তো বুঝি না আসলে। দুটি রেখাংশ, রেখা বা রশ্মি কোনো বিন্দুতে মিলিত হলে কোণ উৎপন্ন হয়। যেমন এই যে এটা, আর যে বিন্দুতে কোণ হয় সেটাকে বলে ভার্টেক্স, শীর্ষবিন্দু। দেখেন চিত্রে এবি ও বিসি রেখাংশ পরস্পর বি বিন্দুতে মিলিত হয়, ছেদও করতে পারে। সুতরাং এবিসি একটি কোণ, এবিসি একটি কোণ। স্যারের জ্যামিতি ক্লাস হওয়ার আগে জ্যামিতি কঠিন লাগতো, আলহামদুলিল্লাহ এখন অনেক ইজি। ওই যে এর আগে করেছে মনে হয়, একজন লিখছে বাইক ড্রাইভ করছে 110 বার। অলওয়েজ টাইম, লাভ ইউ স্যার, রাব্বি হাসান লিখছে। অনেকগুলা লাভ রিয়েক্ট দিয়েছে, ধন্যবাদ। আপনার ক্লাস করতে 110 প্লাস বাইক ড্রাইভ করে কম্পিউটারে বসছি, এজন্য এত কিছু স্যার, ধন্যবাদ। আর কোন কয় প্রকার? আচ্ছা আমি বলি, যেমন স্বাভাবিকভাবে আমরা শীর্ষ বলতে কি বুঝি? শীর্ষ বলতে আমরা বুঝি যে চূড়া, মানে উপরে কোনো কিছু, যেমন মিনারের শীর্ষবিন্দু বা গাছের চূড়া। কিন্তু এখানে কিন্তু ওইটা না। যেখানে কোণ হবে, বলেন বলেন, যে বিন্দুতে কি হবে, কোণ, সেটাই কি শীর্ষবিন্দু। যেমন ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা? হ্যাঁ, কেন শীর্ষবিন্দু? কারণ কোণ যেখানে সেটাই শীর্ষবিন্দু, এটা মাথায় রাখতে হবে। এখানে একটা কোণ আছে না, শীর্ষবিন্দু। এখানে একটা আছে, এটা একটা শীর্ষবিন্দু। এখানে একটা আছে, এটা শুধু উপরেরটা তা না, নিচের গুলোও শীর্ষবিন্দু। মানে বলেন কোণ যেখানে, বলেন ওটাই শীর্ষবিন্দু। তাহলে চতুর্ভুজের কয়টা? 4টা শীর্ষবিন্দু। এই এই কোণ কয় প্রকার বলেন? এই প্রশ্নের উত্তর অনেকে দিতে পারে না, যে কোণ কয় প্রকার। হাজার মনের কাছে প্রশ্ন রেখে একটি সঠিক উত্তরও পাইনি আমি, কে বলতে পারে না। এই যে উল্টাপাল্টা আচরণ করে সবাই। কেউ বলে 3 প্রকার, একটু পরে আরেকটা মনে পড়ে। কেউ বলে 6 প্রকার, মানে উল্টাপাল্টা আচরণ শুরু করে দেয় সব। কোন কয় প্রকার এটা শুনেই প্রোগ্রাম উল্টাপাল্টা হয়ে যায়। কোণের আসলে কোনো প্রকার ভেদ নাই, এই জন্য বলতে পারে না ওরকম। তবে দেখেন, বোর্ড বইতেই একটা তথ্য আছে, সেটা লিখে দিচ্ছি। ওরা লিখছে কোন 2 প্রকার। যদি কখনো প্রশ্নটা আসে কোন কয় প্রকার, তাহলে এই বিষয়টাকে কেন্দ্র করে আসবে, আর ছোট ক্লাসের বইতে লেখান।
জ্যামিতিক কোণ আর ত্রিকোণমিতিক কোণ, এটা লেখা আছে। ত্রিকোণমিতিক কোণ যদি দেখেন যে আসছে কোণ কয় প্রকার আর অপশনে আছে 2, 3, 4, 5, তাহলে 2 দাগে দিবেন। এছাড়া ছোট ক্লাসের বইতে কোনো সময় লেখা নাই কোণ কয় প্রকার, একটার পর একটা আলোচনা করে গেছে। এই জন্যই তো কেউ বলতে পারে না কোণ কয় প্রকার। 8, 10টা 12টার মতো আলোচনা করছে। আমার কাছে 24টি কোণের কালেকশন আছে, কতগুলা? তার মানে এই না যে 24 প্রকার, ওখান থেকে 12টা পড়াবো, এর মধ্যে কমন আসে ইনশাআল্লাহ। বলেন তো, এই জ্যামিতিক কোণ হচ্ছে 0 ডিগ্রি থেকে 360 ডিগ্রি পর্যন্ত সীমাবদ্ধ থাকে। আর ত্রিকোণমিতিক কোণ হলো সাইন, ট্যান এগুলো ইউজ করা হয়। আবার এর নেগেটিভও হইতে পারে, আবার দেখা গেল 360-এর বড় হইতে পারে, এরকম। এখানে একটা কনফ্লিক্ট আছে। মূলত কোণের মান শূন্যের ছোট হবে না, আর কি হবে না। যেখানে আমাদের পৃথিবীর কোণও কিন্তু কত, 360 ডিগ্রি, সব 360। 360 সংখ্যাটা কিভাবে আসলো মানুষের মাথায়? বলেন, গ্রিকদের খুবই পছন্দের সংখ্যা, বলেন। হ্যাঁ, গ্রিকদের পছন্দের সংখ্যা ছিল 360। তারা 360 কে এতটাই পছন্দ করতো যে তারা বছর গণনা করতো 360 ধরে। ঠিক আছে, শুরুর দিকে মানে 360-এর ভাজক বা গুণনীয়ক বেশি, এই কারণে এই সংখ্যাটা তাদের পছন্দ ছিল। আচ্ছা, 360-কে আপনি, এটা এমন একটা সংখ্যা, এই জন্য তারা 360 নিয়ে কাজ করছে আর কি। এই এই ভাগ করছে। যেমন শতকরা 100, 100 একটা সংখ্যা, সবকিছু 100-তে। ঠিক এরকম তারা 360 বিষয়টাকে পছন্দ করতো। যেমন এটা 1 দিয়ে তো যাই, ভাজক দেখেন, বলেন 2 দিয়ে যায়, বলেন 3 দিয়ে যায়, 4 দিয়ে যায়, 5 দিয়ে যায়, 6 দিয়ে যায়, 7 দিয়ে যাবে না, 8 দিয়ে যায়, 9 দিয়ে যায়, 4 নং 36, 8 দিয়ে গেলে 45, 10 দিয়েও যায়। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মাত্র একটা সংখ্যা বাদ দিয়ে বাকি সবগুলা দিয়ে ভাগ দেয়, মানে এটা যা খুশি করা যাবে। এই এই জন্য তাদের পছন্দের জিনিস। তারা টোটালি 360 ধরেই কাজ করতে হবে। তারপরে 4টা ভাগ করে সমকোণ আসে, এরকম। এখন এই আসলে তো এটাই সত্য, কিন্তু এই বিষয়টা বুঝাচ্ছে আসলে ত্রিকোণমিতি বলতেছে যে তুমি যেদিকে গেছো আমি যদি তার উল্টা দিকে যাই তাহলে তো মাইনাস পাচ্ছি। এটা একটা উল্টা আলোচনা। মাইনাস কোণ তো নাই। যেমন যদি 30 ডিগ্রি এটা বুঝায়, যদি এটা 30 বুঝায়, +30 বুঝায়, তো বিপরীতে গেলেই মানে আমি তো এন্টি ক্লকওয়াইজ এদিকে গেলাম না, আমি যদি এদিকে ঘুরেন তাহলে হয়ে গেল মাইনাস। এই সংখ্যাটাতে আছে ঋণাত্মক কোণ। কিন্তু আসলে ঋণাত্মক কোণ হয় না, অনেক কিছু ঋণাত্মক হয় না। যেমন বলেন সময়, সময় কোনোদিন নেগেটিভ হবে না। আপনি যাইতে পারবেন পিছনে ব্যাকে, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা নেগেটিভ হয় দেখছেন, ক্ষেত্রফল নেগেটিভ, নেগেটিভ আসলে পজিটিভ আছে, এরকম কোণ সময় এগুলো নেগেটিভ হয় না। আর 1260 তো হবেই না, যেখানে বৃত্তটাই হলো 360। তো ত্রিকোণমিতি বলতেছে তুমি যে 360 বলতেছো, আমি যদি আরেকবার ঘুরি, ওরা বলতেছে যে আমি যদি এখানে 1 রাউন্ড কমপ্লিট করি তাহলে 360, 2 রাউন্ড কমপ্লিট করলে 720। এইভাবে তারা 3000 ডিগ্রি কোণও লিখে ফেলে ত্রিকোণ, উচ্চতর কোণটা দেখবে 3000 ডিগ্রি, 3400 ডিগ্রি কোণ। মূল কনসেপ্ট 360। তো আমরা এটাই স্টাডি করবো আজকে, জ্যামিতিক কোণ এটাই। আর এটা তো ত্রিকোণমিতি তো আলাদা অধ্যায়, ওটার উপর আলাদা একটা ক্লাস হবে। আর এগুলো আসলে রেশিও বোঝায়, বলেন ত্রিকোণমিতিক অনুপাত বোঝায়, লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, এই সমস্ত বিষয়, নেগেটিভ এটা। এই এভাবে এইচএসসির বইতে এই কথাটা লেখা আছে, জ্যামিতিক কোণ, ত্রিকোণমিতিক কোণ। তো এটা দাগাবেন যদি আসে। এই 2 প্রকার যেহেতু আছে বইতে, এখন আমরা জ্যামিতিক কোণগুলোর ব্যাখ্যা দিব, কিভাবে কোণগুলো আসছে। তাই
বিসি একটি স্থির রশ্মি, স্থির। এবি হচ্ছে একটি ঘূর্ণায়মান রশ্মি, এবি। সে ঘুরতেছে হলো এন্টি ক্লকওয়াইজ। ঘড়ির কাঁটা ঘুরে কিভাবে? বা থেকে ডানে। আর ঘড়ির কাঁটার বিপরীত দিক কোনটা? ডান থেকে বাম। এটার নাম ধনাত্মক দিক। একটু আগে দেখাইছি যে এন্টি ক্লকওয়াইজটাই পজিটিভ। আর এই কোণটার নাম দেওয়া হয়েছে সূক্ষ্ম কোণ, অ্যাকিউট অ্যাঙ্গেল, অ্যাকিউট। তাহলে এর সীমানা হইল 0-র বড় হতে হবে আর 90-র ছোট। এই সংখ্যাটা লেখা আছে বইতে। সূক্ষ্ম মানে কি? ছোট, ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র, অ্যাকিউট। এবি এর বিভিন্ন অবস্থানের নাম আর কি। এবি ঘুরতে ঘুরতে যখন এই জায়গাটায় চলে আসবে, এবি, তখন লম্ব অবস্থান যেটা আর কি, এটার অনেক কাজ আছে, এই জন্য এটা আলাদা একটা নাম দেওয়া হয়েছে, সমকোণ, রাইট অ্যাঙ্গেল। এই কোণটা ফিক্সড কত ডিগ্রি? 90 ডিগ্রি। সংজ্ঞা বইতে দেয়া আছে, আমার বইতেও, যে একটি রেখাংশের উপর একটি রেখাংশ লম্ব হলে সমকোণ সৃষ্টি করে। বলেন লম্ব ছাড়া সমকোণ হয় না, বলেন। আবার বলেন সমকোণ ছাড়াও লম্ব হয় না। মানে আপনি লম্ব আঁকতে চাচ্ছেন, অবশ্যই 90 কে হাজির করতে হবে। আবার আপনি 90 ডিগ্রি চাচ্ছেন, লম্বকে হাজির করতে হবে। একটা ছাড়া একটা হবে। এখন এ বি এর বিভিন্ন পজিশনের নাম। এই বিল্ডিং গুলা তৈরি করার সময় দেখবেন যে এই সমকোণ হিসেব করতেছে রাজমিস্ত্রি, একটা সুতা ধরে। লম্ব না থাকলে পিলার হইতো? হ্যাঁ, এত কাজে লাগে। এবি ঘুরতে ঘুরতে যখন এই জায়গাটা চলে আসবে, আর একটু বড় পজিশন আর কি, দেখেন স্থূল। স্থূল মানে মোটা। হাতি কি স্থূলকায় প্রাণী, মানে মোটা। মানে এটার সংখ্যাটা লেখা আছে 90-র বড়। হ্যাঁ, 90 ডিগ্রি লেস দেন থিটা। আবার কার ছোট? 100। ঠিক এটা লেখা আছে। এটুকু মনে রাখলেই হচ্ছে। সমকোণের বড় আর সরলকোণের ছোট, এটা স্থূলকোণ। এর মধ্যে যত আছে রেঞ্জ আর কি। এবি ঘুরতে ঘুরতে কোন একটা সময় এখানে চলে আসবে, বিসি এর ঠিক বিপরীত। এই যে এটা 180 ডিগ্রি কোণ, আর এটা দ্বারা বিপরীত বোঝায়, এটা মাথায় রাখবেন। কোন একটা পিকচার রোটেশন অপশন আছে, কম্পিউটারে থাকে না, 180 কমান্ড দিলে যে কোনো বস্তু উল্টে যায়। মানে এটা বোঝাচ্ছে এটা এদিকে উল্টে গেছে। বলেন আপনি পূর্ব দিকে ছিলেন, পশ্চিমে চলে যাবে 180 ঘুরলে। মানে আপনি পূর্ব দিকে ফিরে আসেন, 180 ঘুরলে দেখবেন আপনি ঠিক পশ্চিম দিকে আছেন। এরকম ঘড়ির কাঁটার অঙ্ক দিয়েও আসে। এটার নাম হলো সরল কোণ। কত ডিগ্রি এটা? এরপরে এবি যখন আরো নিচে চলে আসবে, তখন কি আর একটু বড় সাইজের হলো না? এটা হলো প্রবৃদ্ধ কোণ। বৃদ্ধ মানে কি? বড়, বড় মানে বয়স্ক। মানে প্রবৃদ্ধ মানে এটাই সব থেকে বড় কোণ, এর উপরে নাই। নামকরণের দিক থেকে আর কি, আর কোনো নামকরণ করা হয় নাই। এখানে সীমানাটা হবে 180-র বড় হতে হবে অবশ্যই, যেন এটা পার হয়ে গেছে। আর অবশ্যই কি হবে? 360 ডিগ্রি ছোট। এরপরে যা ঘটবে, সে সম্পূর্ণ পথ অতিক্রম করে আবার আগের জায়গায় চলে আসবে। এটা হলো, এটার নাম 360 ডিগ্রি কোণ। আর এই 0 ডিগ্রি যেখানে, 360 ডিগ্রি সেখানে। আমি বুঝতে পারছি।
0 ডিগ্রি। তিনশো ষাট ডিগ্রি মানে কি বলেন? কমপ্লিট সার্কেল, মানে একটা বৃত্ত ছাড়া 360 টাকা যাবে। তিনটা পয়েন্ট বলবো, এটা মনে রাখতে হবে। বলেন লম্ব ছাড়া, বলেন লম্ব ছাড়া কি একা যাবে না? 90 কল্পনা করা যাবে না। বলেন স্ট্রেট লাইন ছাড়া, বলেন কেউ কি চিন্তা করতে পারবে না? 180, 180 কেউ চিন্তা করতে পারবে। সরল রেখা ছাড়া 180 কথা ভাবাও যাবে না, লম্ব ছাড়া 90 কথা ভাবাও যাবে না। আর বলেন রাউন্ড, বলেন একেবারে বৃত্ত না একে 360-এর কথা ভাবা যাবে না। আর 360-এর কোনো নাম নাই, জিরোরও কোনো নাম। এখানে সূক্ষ্মকোণের সংখ্যাটা বলতো জিরোর বড়। 0 ডিগ্রি কি সূক্ষ্মকোণ না? অনেকে বলে যে 90-র ছোট হলো সূক্ষ্মকোণ, এভাবে বলা যাবে না, বলতে হবে জিরোর বড়, এভাবে বলতে হবে 90-র ছোট। 90-র ছোট বললে তো আমি মাইনাসও নিয়ে নিতে পারি, এগুলো বলা যাবে না। একটা অ্যামাউন্ট না থাকলে কিসের সূক্ষ্মকোণ? জিরো তো কোনো কোণই হয় না। যেমন বলেন না রংপুর আর 0 কিলোমিটার, মানে এটাই রংপুর। ইউর ব্যালেন্স ইজ জিরো, এটা আদৌ কোনো ব্যালেন্স? তাহলে 0 ডিগ্রি কোণ আদৌ কি এটা কোণ? 0.5 ডিগ্রি, তাহলে তার একটা নাম দেওয়া যায় সূক্ষ্মকোণ। তো এখানে আরো দুইটা কোণ আছে, লেখেন পূরক সম্পূরক, এখান থেকে প্রশ্ন আসবে, পূরক সম্পূরক আসে, ওটা এখানেই আছে। আমি আপনাকে দেখা দিব, মনে রাখার টেকনিক। তিনটা চিত্র দিব, দেখবেন 12টা কোণ একেবারে আপনার পকেটে ঢুকে গেছে, আর বের হবে না। আর জিজ্ঞেস করলে অনেকে উল্টাপাল্টা আচরণ করতে, এগুলো ঠিক হয়ে যাবে। উল্টাপাল্টা আচরণ মানে কি? আগে হঠাৎ করে বলে কি সমকোণ, একটু পরে বলে সূক্ষ্মকোণ, উল্টাপাল্টা, একটু পরে এটা আর নাই। কিন্তু এখানে যে সিকোয়েন্স আছে, মানে এই রেখাটা ঘুরতেছে আর বিভিন্ন পজিশনে এই কোণগুলো হচ্ছে, এভাবে 360 হলে খেলা শেষ। তাহলে 5টা কোণ সহজে শেখা হইলো। তাহলে আপনি আগে কার কথা বলবেন? আমি যেভাবে লিখছি এভাবে বলতে হবে। হ্যাঁ, এভাবে আসছে। এখন এই কোণটা ফিক্সড কত ডিগ্রি, আর এটা, হ্যাঁ এই যে 90, এটাকে যদি আমরা এখন দুইটা ভাগ করি, এটার নাম পূরক কোণ। আর এখানে কত আছে? 180। এই দুটা ফিক্সড, আর বাকিগুলো তো সীমানা। 180-কে যদি দুইটা ভাগ করি, তার নাম সম্পূরক কোণ। এগুলো একটু বেশি বেশি আসে, মাঝে মধ্যে প্রবৃদ্ধ দিয়েও আসে। প্রবৃদ্ধ কোণ সরাসরি আসে, আবার পূরক সম্পূরকটা আসে। পূরক আর সম্পূরকের ব্যাখ্যা এখানে আছে। তাহলে কয়টা কোণ লিখছি এখানে বলেন? 7টা লিখছি না? এখানে তাকালেই 7টা কোণ পড়া হয়ে যাবে। দেখেন, আমি আগে সংজ্ঞা দিই, পরে আবার এখানে আসবো না। 0 ডিগ্রির চেহারা আজ পর্যন্ত কেউ দেখাইতে পারে নাই, কোনো বইয়ে নাই 0 ডিগ্রি। আপনারা দেখতে চান কিনা বলেন? 0 ডিগ্রি কোনো চিত্র কোনো বইয়ে নাই। এখন লিখে দেখতে চাই। তাহলে আপনাকে আমি বলবো যে আপনি আমাকে বাতাস দেখান, বাতাস। আমি এই পৃথিবীর বাতাস দেখতে চাই। বাতাস আছে, সবাই স্বীকার করেন তো? চাকার ভিতরে বাতাস। এই যে 1 মাস ফুটবল খেলা হয়, বিশ্বকাপ ফুটবল, 1 মাস ধরে পুরা বিশ্ব মাঠে থাকে, ফুটবলের ভিতর কি থাকে? বাতাস। সেই বাতাসটা আমি দেখতে চাই। পারবেন? আছে তো, এটা স্বীকার করেন, বাতাস দেখা যায়। সবকিছু দেখা যায় না এই পৃথিবী। বলেন 0 ডিগ্রি কোণ দেখা যায় না, বলেন। এরপর না বুঝলে আর কি বলবো। তারপর যদি কেউ দেখতে চান, আপনার যে বাসায় যে ঘড়িটা আছে, ঘড়ির দিকে তাকায় থাকবেন 12টার একটু আগে থেকে। ঠিক যখন 12টা বাজবে, তখন দেখবেন যে ঘন্টার উপরে মিনিট উঠছে, তার উপরে সেকেন্ড উঠছে, এটার নাম জিরো। এই যে ঘন্টার কাঁটা লাল, মিনিটের কাঁটা নীল, এই কোণটার নাম জিরো। তার মানে কোনো কোণই হয় না। আর একটা কালো, এই কোণটার নাম কি কোণ? জিরো। আর ঠিক যখন 6টা বাজবে, তখন 180 ডিগ্রি কোণ, মানে বিপরীতে থাকলে 180 হয়, আর একটার উপর একটা থাকলে জিরো হয়। আর লম্বটা হলো 90। তাহলে ঘড়িতে ঠিক 12টার সময় তাকে থাকতো। আবার প্রশ্ন করি না স্যার, দিন 12টা না রাত 12টা? তো ঘটনা তো একই, ঠিক আছে কিনা? 12টার 1 মিনিট আগে থেকে দাঁড়া থাকবেন, তাহলে 0 ডিগ্রি দেখতে পারবেন। চলুন আমরা আগের আলোচনায় চলে যাই। কি কোণ লিখবেন? পুরো, ঠিক আছে।
লিখবো? দেখেন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি পুরো ইংরেজি হলো কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। কমপ্লিমেন্টারি অ্যাঙ্গেল দুটি সন্নিহিত কোণের সমষ্টি। নাইনটি ডিগ্রি হলে তাদের একটিকে অপরটি পুরো কোণ বলে। একটিকে অপরটির পুরো কোণ বলে। সন্নিহিতর সংজ্ঞা পড়া লাগবে না। সন্নিহিত হলো একটা সম্পর্ক। সম্পর্ক বলেন, প্রতিবেশী বলেন, পাশাপাশি মানে অ্যাডজাসেন্ট, এটা ইংরেজি, লাগোয়া। দুটো কোণ যদি লেগে থাকে, মানে একটা কমন বিন্দু, একটা কমন সাইড, তার নাম সন্নিহিত। কিন্তু এটা কোনোদিন পরীক্ষায় আসবে না। অনেকে না বুঝে সন্নিহিত পড়ায় 10 মিনিট ধরে, জীবনও আসবে না। কোনটা আসবে না আর কোনটা আসবে সেটা আমাদের জেনে যাবে। বলেন, সন্নিহিতর কোনো অ্যামাউন্ট নাই। এটা জাস্ট পাশাপাশি দুটো কোণ থাকলে সন্নিহিত। এটা কত ডিগ্রি হবে কোনো অ্যামাউন্ট, এই জন্য আসে না। কিন্তু পুরকের তো অ্যামাউন্ট আছে, বা যা যা লিখছি সব অ্যামাউন্ট আছে, এই জন্য এগুলো আসে। বুঝতে পারছি? কাদেরকে বাদ দিলাম? ওই যাদের অ্যামাউন্ট নাই। তো দুটি কোণের সমষ্টি কত? 90। 90 আঁকতে গেলেই একমাত্র কন্ডিশন হলো লম্ব আঁকতে হবে, আর কোনো উপায় নাই। লম্ব আঁকলাম আমি। আঁকার পরে এখানে এখানে কয়টা কোণ দেখতে পাচ্ছেন আপনি? একটাই তো দেখতে পাচ্ছেন, ঠিক কি না? এওসি, এওসি সমান 90 ডিগ্রি। এই কোণটার নাম কি বলেন? সমকোণ। অবশ্যই এটার নাম সমকোণ। এখন আমি এটাকে দুই ভাগ করব। এটাকে আমি দুই ভাগ করে দিলাম, এই যে দুই ভাগ করে দিলাম। এওবি প্লাস বিওসি, এই দুটা মিলেও 90 ডিগ্রি লাগে। এওবি প্লাস বিওসি এগুলো 90 ডিগ্রি। খেয়াল করেন, এটাও 90, এটাও 90, কিন্তু এখানে সিঙ্গেল একটা দেখা যাচ্ছে না। এটার নাম সমকোণ। এখানে কয়টা দেখা যাচ্ছে? একে অপরের পূরক কোণ, এটা বোঝানো হচ্ছে। অ্যামাউন্ট একই, চিত্র একই। পার্থক্য কোথায় বলেন? সিঙ্গেল আর ডাবল বলেন। বলেন, অ্যামাউন্ট একই, সমকোণ আর পূরক কোণের অ্যামাউন্ট সেম, চিত্রও সেম। যত 90 মানে লম্বা আঁকা লাগবে, শুধু পার্থক্য হলো একটা কোণ আর দুটা কোণ। এই জন্য বলছি যে পূরক কোণের অস্তিত্ব কার মধ্যে আছে? 100% সমকোণের ভিতরে। এভাবে লিঙ্ক করে পড়লেই তো পড়াটা কমে যাচ্ছে। আর নাইলে তো আলাদা আলাদা নতুন নতুন সংজ্ঞা মনে হবে। খামাখা পড়াটা সহজ হয় এভাবে। তা আমি দেখাচ্ছি, তারপর অঙ্ক করাবো, সহজে করতে পারবেন, অনুপাত সম্পর্কে ধারণা দিব। খুব বড় করে কেউ কমেন্টস করেন না, এত কমেন্টস তো পড়া যায় না। এমনি দূর থেকে ছোট ছোট লেখা দেখা দেয়। কমেন্ট পড়ার জন্য এখানে একজন রাখার দরকার। এই এই দেখেন চিত্রে, অ্যাঙ্গেল এওবি প্লাস বিওসি সমান 90 ডিগ্রি। সুতরাং এওবি এর পূরক কোণ, এওবি এর পূরক কোণ বিওসি, এবং বিওসি এর পূরক কোণ কি? এওবি। বলেন, একে অপরের পূরক বলেন। যেমন নারী পুরুষ, এরকম আছে না? একে অপরের পূরক। এই যে 90 এর নাম পূরক না, মানে এই দুজনের নাম একজন একজনের পূরক। এবার দেখেন পরীক্ষায় কিভাবে প্রশ্ন থাকে, ছোট ছোট প্রশ্ন থাকে। একটা কোণ দিয়ে বলে তার পুরো কোণ কত ডিগ্রি। আবার বড় অঙ্কও দেয় অনুপাত দিয়ে। হ্যাঁ, যেমন কিছু নমুনা প্রশ্ন লিখে রাখেন। 39 ডিগ্রি এর পূরক কোণ কত? এর পূরক কোণ কত?
মানে 90 থেকে বাদ দিলে যা হয় 51 ডিগ্রি। গুড। যদি বলে 67.5 ডিগ্রি এর পুরো কোণ কত? হ্যাঁ, যাই বলুক 90 থেকে বাদ নাকি? তো 90 থেকে বাদ দিলে 20 আর কত, আড়াই। হ্যাঁ, 22.5 ডিগ্রি। যদি বলে যে বলো তো 90 ডিগ্রির পুরো কোণটা কত ডিগ্রি? হ্যাঁ, এই যে এখানেই প্যাচটা লাগে। 90 ডিগ্রি পুরো কোণ 0 ডিগ্রি। তখন অনেকেই বলে যেটা আমি আঁকবো কিভাবে, এটা আঁকা যাবে না। কিন্তু এটা মেনে নিতে হবে। দেখ, আবার দাবি করলে আমি বাতাস দেখার দাবি করবো আবার। আপনি বাতাসও দেখাইতে পারবেন না, জিরো দেখতে পারবেন না, কাটাকাটি শেষ। কিন্তু এগুলো অস্তিত্ব আছে, আপনি দেখতে চাইলে আমি প্রমাণ দিব যে ত্রিকোণমিতিতে আছে এই পূরকের বিষয়টা। 90-র পূরক যে জিরো তার প্রমাণ পাওয়া যায়, অনেকে বিশ্বাস করতে চায় না। হ্যাঁ, এটা লিখছেন। এবার আমি একটু আলোচনা, একটা বাড়তি একটা আলোচনা করবো, 5 মিনিট, ভালো লাগবে। দেখেন, এই যে ত্রিকোণমিতি বলতেছে যে সাইন 30 সমান কত, হাফ। এটা আবার লিখতেছে cos 60। এই যে এখানে বিষয়টা এরকম আসতেছে। আবার দেখেন, যখন বলতেছে সাইন 0 ডিগ্রি 0, আর এখানে লিখতেছে কত, cos 90। এটা তারা বুঝাচ্ছে, দেখেন খেয়াল করেন, এখানে ফর্মুলা। হ্যাঁ, এখানে ফর্মুলা আছে এরকম। ধরেন এখানে 45 নিলাম, তাহলে কত, 1/√2 না? এটা cos 45ই হবে। এইটাই তো পূরক সম্পর্ক। দেখেন, ত্রিকোণমিতিতে তো পূরক কোণ আছে। তাহলে এটা হয়তো আমরা খেয়াল করি নাই কেউ। 60-র মান √3/2, এটা আবার cos কত ডিগ্রি, 30। আবার sin 90, এটা 1, এটা আবার cos কত, 0। এবার সূত্রটা খেয়াল করেন, বইতে কি সংকেত দিছিল। বইতে এরকম দুইটা সংকেত দেওয়া আছে। সংকেত দুইটা হলো, একটা লেখা আছে ফর্মুলা, আপনারা জানেন, sin θ সমান 1/cosec, এটা একটা সংকেত দেয়া। আরেকটা সূত্র আছে উচ্চতর গণিতে, sin θ সমান cos 90 ডিগ্রি মাইনাস থিটা, এটা। অথবা sin 90 মাইনাস থিটা সমান cos θ, এইভাবে লেখা আছে। এখন দুইটার সম্পর্কটা কি ছিল আসলে? আগে বলেন, সাইন মানে কি? বলেন, দুইটা বাহুর অনুপাত, বলেন। লম্ব আর অতিভুজ, সমকোণী ত্রিভুজের লম্ব আর অতিভুজের অনুপাত বোঝাচ্ছে এটা। আর কোসেক দ্বারা বোঝাচ্ছে উল্টা। বলেন, অতিভুজ বাই লম্ব, তার মানে এই জিনিসটা উল্টে যাবে। সাইনকে যদি আমি কি বানাই, কোসেক, তাহলে আমার এই যে এই জিনিসগুলো উল্টে যাবে, এই টার্মগুলো উল্টে যাবে। আর সাইনকে যদি কস বানাই, কি, হ্যাঁ, মজা পাবেন। সাইনকে যদি কস বানাই, তাহলে এইগুলো উল্টাবে না, বরং কোনটা উল্টে যাবে, এটা বোঝাচ্ছে। এই বলেন, একটা ত্রিভুজে কি থাকে, বলেন, বাহু আর কোণ, বলেন। সাইনকে কোসেক বানালে বাহু উল্টে যায়, বলেন। আর সাইনকে কস বানালে এই মানটা উল্টায় না, কোনটা উল্টে যায়। এই যে 60 উল্টে গিয়ে 30 হয়ে গেছে, এটা বুঝাচ্ছে। এতটাই মজার জিনিস, তো অনেকেই বুঝে নাই। আমি আবার সুন্দর করে প্রমাণ করে দিচ্ছি। যেমন দেখেন, একদম প্র্যাকটিক্যালি শিখবেন। এই যে এই sin 60 কত, sin 60 কত, এইটা মনে রাখেন, তাইলে হবে। এটা আবার কার সমান, এই দুটা বিষয় ব্যাখ্যা দিই, তাইলে তো হচ্ছে যে এইটুকু অনেকেই ভাবতে পারে নাই। এই দেখেন, সাইন আর কোসেকের যে সম্পর্ক, মানে ওরা বুঝাচ্ছে যে সাইন
60 কত রুট ওভার, তাহলে আমি যদি এটাও থিটাই দেখেন, এটাও থিটা এটাও থিটা, দুটাই থিটা, তাহলে আমি এখন কোসেক 60 মান চাচ্ছি, তাহলে বুঝাচ্ছে কোসেক কত, কোসেক 60 ডিগ্রি মান চাচ্ছে, মানে থিটা একই আছে, এটাও থিটা ওটাও থিটা, তাহলে একটা ব্যস্তানুপাত সম্পর্ক, তার মানে এটা উল্টায় দাও তুমি, বাহু কোণ একই থাকবে, কোণ একই থাকবে, তুমি বাহুটা উল্টে দিবা। আর এবার বলতেছে তুমি যদি sin 60 সাইনের সাথে কসের সম্পর্ক করতে চাও, আগে তো তুমি কোনটা ঠিক রাখছিলা, কি উল্টাইছিলা তুমি, এইবার তুমি এই মানটা ঠিক রাখবা, এই দিকে উল্টাই দিবা, কি বুঝছি কিনা? এত সুন্দর ব্যাখ্যা দেওয়ার পরে যদি কেউ না বুঝে, তাহলে আর এই দুঃখ কোথায় রাখবেন বলেন? বাংলাদেশ ব্যাংকের ভল্টেও জায়গা নেই, দুঃখ দিয়ে আগেই সব ভরা আছে, এত দুঃখ, এটাই বুঝাচ্ছে। বলেন, মানটা ঠিক থাকবে, কোনটা উল্টে যাবে, উল্টে যাওয়া মানে কি, ওই যে পূরক, ওখানে লেখাই তো আছে 90, ওই যে সূত্র লেখা আছে উত্তর তো 90 বিপরীতে এটা। আর যদি কি, হ্যাঁ, কোনটা যদি ঠিক থাকে, কোন ঠিক থাকলে কি, যে এই বাহুর যে অনুপাতটা, এটা তো আমরা মান বলতেছি বা রেজাল্ট বলতেছি, এটা এটা বাহুর অনুপাত আছে, তাহলে এই এটা উল্টে যাবে, এই যে এটাই ওখানে লেখা, বইতে লেখা। তার মানে সাইনের সাথে দুজনের দুই রকম সম্পর্ক, ক্লিয়ার? বলেন, কোসেকের একরকম সম্পর্ক, আর কসের সাথে, কোসেকের সাথে কি বাহুর সম্পর্ক, আর কসের সাথে কোণের সম্পর্ক, এটা ওখানে লেখা, যে বইতেই লেখা আছে যে তুমি সাইন কস মানেই কোণের বিপরীত, আর সাইন আর কোসেক মানেই এই বাহুটার বিপরীত, বুঝতে পারছি? তাহলে এখান থেকে আমরা কি প্রমাণ করতে চাচ্ছি, যে 60 বিপরীতে 30 আছে, তাহলে এগুলো সব পূরক বুঝাচ্ছে 90 দিয়ে, যে 90 মাইনাস, এই সূত্রটা আপনি নেটে ঢুকলেই পাবেন। তাহলে দেখেন তো এখানে 90-র বিপরীতে কি লেখা আছে, আছে না, এটা বইতে আছে না? এতেই বোঝা যায় যে 90-র পূরক 0। চিত্র তো দেখানো সম্ভব, প্রমাণ হচ্ছে। হ্যাঁ দেখো, সবই কিন্তু পূরক, এই যে 45-এর পূরক কি জানি, সবই তো পূরক, 30-র পূরক কি, 90-র মধ্যে আটকে গেছে বিষয়টা, তো 0-র পূরকে তারা কি লিখছে, হ্যাঁ, এটা তো বইতেই তো উল্লেখ আছে। ঠিক আছে, ওকে, ত্রিকোণমিতিতেই বিষয়টা আছে। এখন আমরা চলে যাচ্ছি সম্পূরক কোণে, তারপর অঙ্ক দিব, দেখেন এই আলোচনাটা কারা কারা বুঝছেন একটু কমেন্টস করে দেন। একদম নিচে বাতাস দেখা যায় না বাট ফিল করা যায়, একইভাবে তাহলে আমরা বলতে পারি কি 0 ডিগ্রি কি দেখা যায় না, কিন্তু কি করতে হবে, এটা বুঝে নিতে হবে, তাই তো? 0 ডিগ্রি সারা জীবন আমাদের অন্তরে থাকবে, এটা কিন্তু কেউ দেখতে পাবে না কখন, এটাই, সবকিছু দেখা যায় না, গণিত এরকম আছে, তাহলে প্রমাণ হইলো। এখন লিখছি এক্সিলেন্ট ক্লাস স্যার, অল ক্লিয়ার, আপনার বুঝেছি, ক্রিস্টাল ক্লিয়ার, ওকে, অনেক কমেন্টস। তাহলে সম্পূরক লিখে পরে আমরা শেষ করে দিই এটা। সম্পূরক কোণ ইংরেজি হলো সাপ্লিমেন্টারি অ্যাঙ্গেল। দেখেন, দুটি সন্নিহিত কোণের সমষ্টি 180 ডিগ্রি হলে এভাবে লিখতে হবে, সন্নিহিত কোণের সমষ্টি কত ডিগ্রি হলে তাদের একটিকে অপরটির সম্পূরক কোণ বলে, অপরটির সম্পূরক কোণ বলে।
লিখে নেন। এখন আমরা চিত্র আঁকবো। 38 এবং 40 এরকম দুইবার আসছে এখান থেকে পরপর। অনেকে ক্লিয়ার লিখছে। চিত্রটা হবে, লেখেন। আমরা এখানে লিখি যে আগেরটা মনে আছে যে 90 ডিগ্রি কিভাবে গেছিলাম, তাহলে 180 ভাবে আঁকবো। এখানে হলো এ ও সি। এখানে কত ডিগ্রি কোণ আছে? একাই 180 না? এটার নাম সরল কোণ। লেখেন যে এ ও সি হলো 180, তাহলে তার নাম হলো সরল কোণ। তার মানে আগে সরল কোণ আঁকতে হবে। এবার এটাকে আমি দুটা ভাগ করে ফেলছি। যে কোনো সাইজের সমান সমান করতে হবে এমন কোনো কথা নাই, ছোট বড় বা এদিক দিয়ে দাগ দিতে পারেন, দুইটাই করা লাগবে। করার পরে এখন আমার এখানে আমরা লিখতে পারছি এ ও বি প্লাস বি ও সি লিখতে পারছি। কি লিখবো? এ ও বি প্লাস বি ও সি দুইজনে মিলে 180। এবার আর বিষয়টাকে এটা লেখা যাবে না, এইটা শুধুমাত্র সিঙ্গেল, এটাই পার্থক্য। এবার আমরা কি লিখবো এখানে? সম্পূরক কোণ। মনে থাকবে? তার মানে প্রাথমিকভাবে আমি অলরেডি প্রমাণ করে ফেলছি সম্পূরকের অস্তিত্ব কার ভিতরে আছে বলেন? সরল কোণের ভিতরেই আছে। মানে সরল আঁকেন আর সম্পূরক আঁকেন, আপনাকে কত ডিগ্রি আঁকতে হবে? আর 180 তো স্ট্রেট লাইন ছাড়া সম্ভবই না। এর মধ্যে আপনি দুই খণ্ড না করেন তাহলে সরল, আর ভাগ করলেই সম্ভব। এইভাবে কম্পেয়ার করে শিখলেই তো আমরা বুঝতেছি যে এটা এটার ভিতরেই আছে, একই অ্যামাউন্ট। আমরা লিখবো চিত্রে। তাহলে বলেন একটা অ্যামাউন্টের কয়টা করে নাম পাওয়া গেল? দুইটা করে নাম পাওয়া গেল না? খালি খেয়াল রাখতে হবে সিঙ্গেল নাকি ডাবল, এটা এভাবে শিখলেই তো হলো। চিত্রে এ ও বি প্লাস বি ও সি 180 ডিগ্রি। সুতরাং এ ও বি এর সম্পূরক কোণ বিওসি এবং বিওসি এর সম্পূরক কোণ এ ও বি। 90 প্লাস 90 অবশ্যই সম্পূরক হবে, এটা তো প্রশ্ন একটা। তাহলে আমরা এইটুকু, এই সমীকরণটা মনে রাখবো। আর ছোটখাটো প্রশ্ন যদি আসে, এরকম একটা ছোটখাটো প্রশ্ন হইতে পারে আগের মতো, যেমন 57 ডিগ্রি এর সম্পূরক কোণ কত বলেন? এই ধরনের প্রশ্ন আসে। তাহলে কত? 113ই তো, মানে 180 না? ও 23 ঠিকই তো আছে। তারপরে যদি বলে যে 100, ওই তো যেটাই বলুক, 109 ডিগ্রি, ইতি দেখে দিলাম 109.5 ডিগ্রি এর সম্পর্ক কোণ কত? তাহলে কত হবে? 70.5। হ্যাঁ। তারপর যদি বলে 90 ডিগ্রি, এই যে আপনার যে প্রশ্নটা, এরকম প্রশ্ন হইতে পারে 90 ডিগ্রি এর সম্পর্ক কত বলেন? এই যে 90, ঠিক আছে এটা। আচ্ছা, এবার বড় প্রশ্ন লেখেন। প্রথমে লেখেন, পরে বিসিএস এর প্রশ্নগুলো দিচ্ছি। ওকে, তাহলে ওই ওই চিত্রের মধ্যে কিন্তু বিষয়গুলো আছে, এটাই বুঝাচ্ছিলাম। 1 নম্বর প্রশ্ন দিয়ে লেখেন, লেখা হয়েছে সবার এটা।
দেখা হইলে কয়েকটা প্রশ্ন দিচ্ছি। এই যে এই প্রশ্নটা আমি সবসময় ক্লাসে পড়াতাম। একটি হ্যাঁ, দুটি সম্পূরক কোণের অনুপাত, দুটি সম্পূরক কোণের অনুপাত 23:13 হলে বৃহত্তম কোণের মান কত? এরকম দুইটা প্রশ্ন আমি পড়াতাম, সে তার মধ্যে ওরকমই দুইবার আসছে আর কি। দুটি সম্পূরক কোণের একটি অপরটির একটি অপরটির 13/5 হলে বৃহত্তম কোণের মান কত? বৃহত্তম কোণের মান কত? এই যে এটা, দুটাই কিন্তু অনুপাতের প্রশ্ন। দেখেন অনুপাত, আমি বুঝতে পারছি। দেখেন এটা কি একটা অনুপাত না? তাহলে এটা কি? এটাও একটা অনুপাত। অনুপাতটাই ভগ্নাংশ আকারে লিখছে। ভগ্নাংশ নিজেও একটা অনুপাত। ম্যাক্সিমাম জিনিসই অনুপাত, বলেন শতকরা অনুপাত, সম্ভাব্যতাও অনুপাত। ভগ্নাংশ সম্ভাব্যতার রেজাল্ট আসে, মূলক সংখ্যাগুলো অনুপাত, পি বাই কিউ আকারে প্রকাশ করে। ভগ্নাংশ মানে অনুপাত। তো এইভাবে আমি পড়িয়েছি। আর আসছে সম্ভবত 38তমতে বা 40তমতে আসছে। এরকমই আবার একটা 44তমতে দিল একই। আমি দেখাচ্ছি কিভাবে আসছে। একটি কোণ, তার পূরক কোণের মানের অর্ধেক, পূরক কোণের মানের অর্ধেক কোণটি কত? বহু মানুষ ভুল করছে এটা। কোণটি কত? খেয়াল করেন, একই প্রশ্ন। বলেন অর্ধেক মানেও অনুপাত, বলেন অর্ধেক মানে কি হাফ না? ওটা একটা অনুপাত, 1:2। সব একই প্রশ্ন, কিন্তু বোঝা যাচ্ছে না কেন? না, এক একটা দেখতে বাহ্যিক লুকিংটা ভিন্ন, ইন্টারনাল সব একই। যখন আমি এটা করালেই বুঝবেন ওই সিস্টেমে সবই করে দিব। যখন আমি এই যে 1 নাম্বারটা, যেটা 1 নাম্বার, 1 2 3 তিনটা নাম্বার দিলাম। তাহলে বৃহত্তম কোণ, এই দেখেন বৃহত্তম হবে, যেহেতু সম্পূরক বলছে, তাহলে সম্পূরক মানে টোটাল কত? 180। আর এই দুইটার যোগ করব আমি 36, কারণ দুইটার সমষ্টি তো আমি জানি। সমষ্টি জানলে যোগ করতে হয়। আর বড়টা কত? এখানে বড় অনুপাতটা হলো 23। তাহলে এদিক দিয়ে আসলে 5 ডিগ্রি, এই 115 ডিগ্রি রেজাল্ট। ঠিক আছে। আর এইটা দেখেন, আর অনুপাত সম্পর্কে ধারণা পাবেন অনুপাতের ক্লাসে, চমৎকার আইডিয়া পাবেন। 3 নাম্বারটা দেখেন, অর্ধেক মানে কি? অর্ধেক মানে আগে বলেন, অর্ধেক মানে কি বুঝেন? হাফ মানে কি বুঝেন? কসু। হাফ মানে 1:2 বুঝি। বলেন অর্ধেক মানে বুঝি 1/2, আর এটা মানে বুঝি আবার এটা। তাহলে একটি কোণ তার পূরক কোণের মানের অর্ধেক, মানে সে যদি 1 হয় তাহলে তার পূরক কোণটা 2, সে হচ্ছে তার পূরক কোণের অর্ধেক। কোণটি কত? এই দেখেন কোণটি দেখেন, কোণটি এখন এখানে তো বলছে পূরক, কি বলছে? পূরক বলতে আমি কি বুঝি? পূরক বলতে আমি বুঝি টোটাল 90, আর এখানে টোটাল 1 আর 2 3, তিনের মধ্যে সে হলো 1।
এই হলো অঙ্কের রেজাল্ট 30 ডিগ্রি, অথচ তাদের আউটলুকিং ভিন্ন। এই হলো গণিত, একটু অন্যভাবে দিলে আর চিনতে পারে না। সেম ম্যাথ আবার 44তমতে আসছে, একটি কোণ তার সম্পূরক কোণের মানের অর্ধেক। তো অর্ধেক, দ্বিগুণ, তিনগুণ সবই অনুপাত, অনুপাত দিয়ে প্রশ্নগুলো আসতেছে। ঠিক আছে, তাহলে সে যদি 30 হয় তাহলে তার পুরো কোণ 60, তাহলে তো মিলে, সে 30, দেখেন নিজে 30 আর তার পুরো কোণটা কত বলেন, 60, তাহলে এটা এটার অর্ধেক। কিন্তু অনেকে 45 দেখাচ্ছে, কিভাবে দেখেন, পূরক মানে সে 90 ভাবছে আর 90-এর অর্ধেক ভাবছে, অপশনে 45 দাগিয়ে দিচ্ছে অনেক মান। এই প্রশ্নের এই ভুলটা করছে, বুঝতে পারছি। এবার লেখেন, দেখেন কোন পরিমাপের পদ্ধতি তিনটি, লেখেন। পূরক সম্পর্ক থেকে আসলে পারবেন না, প্রশ্ন যেভাবেই দেখ ক্লাস থেকে কমন থাকে, বেসিকটা তো কমন পড়ে। ঠিক আছে, হয়তো এই অঙ্ক আসবে না, কিন্তু যেভাবে আসুক তথ্য তো ওইটুকুই। কি লিখছেন, কোন পরিমাপের পদ্ধতি, লেখেন। কোন পরিমাপের পদ্ধতি তিনটি? এক, ষাটমূলক পদ্ধতি, যে ষাটমূলক পদ্ধতি। দুই, শতমূলক। তিন হলো বৃত্তীয় পদ্ধতি, বৃত্তীয়। বর্তমান নতুন বইতে লেখা আছে দুই ভাবে পরিমাপ করা হয়, যে 1 আর 3, কিন্তু আসলে পদ্ধতি তিনটাই। And আমাদের দেশে দুইটার ব্যাখ্যা আছে, ষাট আর বৃত্তীয়। এখন সায়েন্টিফিক ক্যালকুলেটরে তিনটা মুড আছে, মুড। একটা হইলো ডিগ্রি, ডিইজি। একটা হলো হেক্স, হেক্সাডেসিমেল মানে শতমূলকের ইংরেজি। আর একটা হলো রেডিয়ান, রেড। এই বৃত্তীয়টা হলো রেডিয়ান, ওটা হলো ডিগ্রি। ডিগ্রি দিয়ে যা লেখেন ওইটাই ষাটমূলক, আর পাই দিয়ে যা লেখেন পাইটাই রেডিয়ান, পাই রেডিয়ান, ওইটা বৃত্তীয়। আর এটা তো নাই, কিন্তু ক্যালকুলেটরে ঠিকই তিনটা মুড আছে। এ থেকে প্রমাণিত হয় যে তিনটা, কিন্তু বইতে আবার বর্তমান নতুন বইতে লিখছে কোন দুই ভাবে পরিমাপ করা হয়, দুইটা লিখছে। উত্তর কি হবে আপনি নিজে বুঝে নেন, এটার দায় দায়িত্ব কে নিবে, যেখানে ক্যালকুলেটরে অলরেডি তিনটা আছে এবং এগুলোর ইংলিশ আগের পুরাতন বইতে তিনটাই লেখা ছিল, আগেরটাই তো অরিজিনাল, এখন তো সব বিকৃতি করতেছে। এই দুইটা বুঝাই দিব তাড়াতাড়ি, এরপরে আবার অনেক আছে। যে ষাটমূলক সম্পর্কে ধারণা দিচ্ছি, যে ষাটমূলক, দেখেন আমরা এই যে এক সমকোণ কত ডিগ্রি দেখলাম, 90 ডিগ্রি, এটাকে ষাটমূল মানে স্ট্যান্ডার্ড কোণ ধরা হয়। আমার স্ট্যান্ডার্ড আছে সবকিছু, 90 ডিগ্রিকে একটা স্ট্যান্ডার্ড কোণ ধরা হয় ষাটমূলকের, আর 1 রেডিয়ানকে বৃত্তীয় পরিমাপের স্ট্যান্ডার্ড ধরা হয় 57.3 ডিগ্রি। এখানে 1 ডিগ্রি, এই 1 ডিগ্রির একটা হিসেব আছে, এটা হলো 60 মিনিট। এই যে এই 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 জন্য নামটা আসছে, এটা হলো মিনিট, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। ওইটা উচ্চতর গণিতে পড়াটা আছে। সেকেন্ড মানে এই 1 ডিগ্রির সাথে রেডিয়া রেডিয়ানেরও সম্পর্ক আছে বৃত্তীয় পরিমাপের, ওইটা আবার অলরেডি নন ক্যাডার পরীক্ষা আসছে আমার ক্লাস থেকে, এটা এখনো আসে নাই। এটা যদি কখনো আসে, 1 ডিগ্রি সমান কত মিনিট, কি দেখাবেন, 60 মিনিট।
এটা সময় না, বলেন কোন, কোন বোঝাচ্ছে? এটা তো একটা প্রাইম চিহ্ন, ঠিক আছে? ফুট ইঞ্চিতেও তো এটা ব্যবহার করা হয়, ফুট ইঞ্চি। কোনোটারই কোনো নাম নাই, নির্দিষ্টতা নাই আর কি কোনোটারই। যেমন মিনিট সেকেন্ডেরও নির্দিষ্টতা নাই, বলেন সময়ও আছে। সময়, টাইম, টাইমের ক্ষেত্রে দেখি যে মিনিট সেকেন্ড টাইম বুঝায়, আবার কোণের ক্ষেত্রেও এগুলা কোণ বুঝায়। আবার ডিগ্রি জিনিসটারও কোনো ঠিক নাই, বলেন তাপমাত্রার ক্ষেত্রেও ডিগ্রি আছে, বলেন। যেমন আজকের দিনে তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা কি সূক্ষ্মকোণ? হ্যাঁ ডিগ্রি, সবই ডিগ্রি, মানে ওটা তাপমাত্রা এক জিনিস, কোণ এক জিনিস। তাহলে এই যে 60 এককে ভাগ করছে, এই জন্য এখানে কি লেখা বলেন তো, কি লেখা? এই যে 60 মানে এই যে 1 ডিগ্রির ভিতর 60 মিনিট আছে, এই জন্য নামটা হলো 60 মূলক পদ্ধতি, 60 ভাগে ভাগ করছে। ঠিক আছে, চলেন এবার বৃত্তীয়টা বুঝিয়ে দিই। আপনার ক্লাস মানে আমাকে তোমাকে 2/3 দিলে কি হতো? 2/3 দিলে 2/3-এর মতো হইতো, ওটা ওটার মতো হইতো। কোথায় ছিলাম আমরা? হ্যাঁ, হ্যাঁ। 3-এর 2 কেন দিবেন? অর্ধেক বললে 3-এর 2, প্রশ্নটা কেন করছে বুঝলাম না। 2/3 কেন লিখলো একদম উল্টা পাল্টা? দিলে কি হতো মানে দিয়ে দেখেন কি হয়, কাইটা দিবে আর কি, নাম্বার আরো কাটবে 0.5, দেড় কাটবে, দেড়। কারণ আমরা কোথায় ছিলাম? এই যে এটা কত ডিগ্রি কোণ, কত ডিগ্রি? কয় 100, 360। 360-কে সমান 4 ভাগ করলে কত হয়? 90 পাচ্ছি না আমি? কত ডিগ্রি? আমি যদি এখান থেকে 0 চিন্তা করি, তাহলে এখানে কত? 90। এখন এই 90-কে যদি আমি 90টা ভাগে ভাগ করি সমান, তাহলে কি 1 ডিগ্রি পাবো না? তাহলে বলেন 1 ডিগ্রি কোণ আছে কি নাই? 1 ডিগ্রি খুবই ক্ষুদ্র একটা কোণ, এর ছোট যদি দরকার পড়ে, এই তো টোটাল 360 ডিগ্রি, এর ক্ষুদ্রতম যদি দরকার পড়ে তখন এটাকে আরো 60 ভাগ করা হয়। কোন পরিমাপক যন্ত্র আছে, আমি দেখাতে পারবো না, এটা সম্ভব 60 ভাগ করে এখানে তো ওই 60 ভাগের 1 ভাগের নাম 1 মিনিট। তার থেকেও যদি আরো সূক্ষ্ম দরকার পড়ে, তো এটাকে 60 ভাগ করার পরে যা পাওয়া যাবে, ওটাকে আবার 60 ভাগ করলে সেই এক একটা ভাগের নাম সেকেন্ড। এটা কোনই বোঝাচ্ছে, এটা হলো ম্যাপে আছে বিভিন্ন দ্রাঘিমাংশ অক্ষাংশ আছে না, বাংলাদেশের অবস্থান এত ডিগ্রি এত মিনিট, উত্তর অক্ষাংশ থেকে শুরু করে এরকম দেখবেন একটা বিবরণ দেওয়া আছে। ডিগ্রির ছোট অংশটাই মিনিট, উত্তর গণিতে আছে। এবার লেখেন বৃত্তীয় পদ্ধতি, ওটা একটু বুঝিয়ে দিই, এগুলো একটু মাথায় থাকলেই হবে। এগুলো নিয়ে খুব বেশি প্যারা নেওয়ার দরকার নেই, তো মাথায় না থাকলে বিপদ, রিটেন পড়তে গেলে পাইয়ের বিষয়গুলো চলে আসবে। ঠিক আছে, পাই কি লিখছেন এখানে? বৃত্তীয় পদ্ধতি, দেখেন বৃত্তীয় পদ্ধতি হলো, এখানে এটা মনে রাখবেন যে পাই রেডিয়ান সমান 180 ডিগ্রি। এখান থেকে 1 রেডিয়ান 180/পাই ডিগ্রি, এটা আবার 57.3 ডিগ্রি হয়। আবার এখান থেকে 1 ডিগ্রি পাই/180 রেডিয়ান। এই যে এই প্রশ্নটা আসছিল, সি দ্বারা রেডিয়ান বোঝানো হচ্ছে, এইটা পিএসসির পরীক্ষায় আসছিল। তার মানে এটা তাদের কালেকশনে আছে অলরেডি। আবার একটু আগে লিখছে 1 ডিগ্রি মানে 60 মিনিট, আর এখানে 1 ডিগ্রি মানে এত রেডিয়ান। পাই দ্বারা কোণকে প্রকাশ আর কি। পাইকে আপনি কত ধরবেন, কত ধরবেন বলেন? 180 ধরবেন। তো উচ্চতর গণিত পড়লেই পাইয়ের বিষয়টা চলে আসবে, ত্রিকোণমিতি বলেন আর যাই বলেন, হায়ার ম্যাথে গেলেই পাই। যেমন পাবলিক বুঝে নাই জেনারেল ম্যাথ হায়ার ম্যাথ আসলে কি করছিল। যেমন জেনারেল ম্যাথে লিখছে সাইন
30, কত ওইটা? হাফ। একটু আগে আমরা বললাম sin 60√3/2। এটা হলো জেনারেল ম্যাথ। আর উচ্চতর গণিতে এই বিষয়টা লিখছে এরকম, π/6, মানে পাই যদি 180 হয়, 180 ডিগ্রি হয়, তাহলে 180 ডিগ্রিকে 6 দিয়ে ভাগ করলে কত বোঝায়, দিয়ে তারপর লিখছে হাফ। এই হলো হায়ার ম্যাথ। আর এই পদ্ধতিটার নাম হলো বৃত্তীয় পরিমাপ। কোণকে পাই দ্বারা লিখলে বৃত্তীয়, আর ডিগ্রিতে লিখলে এটাই ষাটমূলক, মানে 1 ডিগ্রির ভিতর 60 মিটার। একই রকম লিখলে তো তাহলে ভাববে যে আমি যে এত কষ্ট করে উচ্চতর গণিত নিলাম, একই পড়াই পড়াচ্ছে ভাব। এখানে লিখছে ভারত আর ওখানে লিখছে ইন্ডিয়া। এই বলেন তো ইন্ডিয়া আর ভারতের মধ্যে পার্থক্য কি? এখানে ওই একই পার্থক্য। কেউ প্রশ্ন করেন যে কি পার্থক্য, উত্তর এটাই পাবেন, যে ইন্ডিয়া আর ভারতের খেলা আছে। দেখেন, এবার আরো 5টা কোণ পড়বো, তাহলে ক্লাস শেষ। আর বৃত্তের 4টা এই মুহূর্তে দরকার নেই। বৃত্তের 4টা কোণ আছে, কেন্দ্রস্থ, বৃত্তস্থ, অর্ধবৃত্তস্থ, রেডিয়ান। এগুলো বই থেকে পড়ে নিন, অতিরিক্ত। আমি অলরেডি 7টা কোণ পড়াইছি না, আর 5টা পড়াই দিব, এর মধ্যে কমন আসবে বলেন ইনশাআল্লাহ। এটা এইটুকু মনে রাখলে হচ্ছে। তাহলে বৃত্তীয় মানে কি? পায়ের ব্যবহার বলেন, আর ওটাই উচ্চতর গণিত বলেন। এই যে এখানে, এই যে এই তিনটা কোণ বিপ্রতীপ, একান্তর, অনুরূপ। শুধু দেখেন, এই যে বিপ্রতীপ কোণ, এখানে আমি কয়েকটা তথ্য দিব আর ম্যাথ দিব, তাইলেই হবে। এই যে এখানে দেখেন, কোনটা আপনারা তো শীটটা পেয়ে গেছেন অলরেডি। এটাই আমি লিখতাম, মানে আমি যা লিখি সব এখানে আছে। তার কি লিখবো? শীটে একরকম আর ক্লাসে একরকম লিখে দিব? কারণ ও তো যে লিখবে সঙ্গে তো একটাই। কি আর, এই আর কি। যেই পড়াবে খালি গোছানোর ব্যাপার আর কিছু, সব একই একই জিনিসই পড়াবে। ভার্টিক্যালি অপোজিট অ্যাঙ্গেল, বিপ্রতীপ কোণ এখনকার আলোচনা। দুইটি রেখা পরস্পরকে কোনো বিন্দুতে ছেদ করলে ছেদ বিন্দুর বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বয়ের একটিকে অপরটির কি বলে? বিপ্রতীপ কোণ বলে, যেরকম ক্রস। ঠিক আছে, ছেদ বিন্দু এর বিপরীতে যা আছে, এটা এটার সমান, ওদিকে সমান। এখানে দুইটা কোণের মধ্যে সম্পর্ক, যেন অ্যাঙ্গেলস শব্দটা আসছে। অ্যাঙ্গেলস মানে একক ভাবে হয় না, দুজন লাগবে, যেন অ্যাঙ্গেলস। খেয়াল করেন, এটা এখান থেকে পড়বেন। তারপর আছে একান্তর আছে। এই যে এগুলো ফিগার দিয়ে প্রশ্ন আসলে তখন লাগে, সংজ্ঞা এগুলো আসবে না, এর সংজ্ঞা আসবে না, চিত্র আসবে। এই তিনটা কোণ দিয়ে না হলে 200-300 ম্যাথ আছে। ক্লাস 6 এর যে ক্যাডেট ভর্তি গাইড টাইড আছে না, ওগুলোতে প্রচুর ম্যাথ বাংলাতে। এখানে কি লাগবে? দুটি কি লাগবে? সমান্তরাল রেখা লাগবে, তাকে আরেকটা রেখা তির্যক ভাবে, মানে হ্যাঁ, ভার্টিক্যালি তির্যক ভাবে ছেদ করবে। তাহলে ছেদকের বিপরীত পার্শ্বস্থ কোণ দ্বয়ের একটিকে অপরটির কি বলে? একান্তর কোণ বলে। একান্তর কোণগুলো পরস্পর সমান। একান্তর মানে এরকম দুইটা সমান্তরাল রেখা, সমান্তরাল হলো মেইন শর্ত। তারপর ছেদক, তারপর একটা এদিকে আসলে আরেকটা এদিকে, আর ওইদিকে গেলে এই পাশে নিতে হবে। লেখা আছে বিপরীত পার্শ্বস্থ, ছেদকের ডান দিক হলে এদিকে বাম দিক নিতে হবে। ঠিক আছে, যদি এদিক দিয়ে বাইরে হয় তাহলে এদিকে আবার এদিকে বাইরে হবে, ওটার বিপরীত এটা। এরকম আরেকটা আছে, কি লেখা? অনুরূপ কোণ। এই তিনটা আমি পরে এক চিত্রে দেখা দিব, ওটাই মেন। আছে, অনুরূপ আছে, করেসপন্ডিং অ্যাঙ্গেলস। এখানেও দুটি সমান্তরাল রেখা অপর একটি রেখা তির্যক ভাবে ছেদ করে ছেদকের একই পার্শ্বস্থ, মানে এবার একদিকের কোণটার নামে অনুরূপ। তো এইভাবে শিখলে অনেক বড়। আমি একটা চিত্রের মধ্যে সব দিয়ে দিব, আগে যেরকম দিয়েছিলাম। তা সমান্তরাল এবং ছেদক, এটাও যেদিকে এটাও একই দিক, এটা না অনুরূপ। অনুরূপ মানে কি? একই। যেমন এটাও এদিকে নিচে হলে এটাও এদিকে নিচে, বামে হলে বামে, এক সাইডে থাকবে। এই তিনটা কোণ আমরা এখন একটা টেকনিকে লিখবো। আর ওই যে প্রথমে যে শুরু করছিলাম না, ওরকম একটা চিত্র দিব, তাতে কাজ হয়ে যাবে। ওইটার এটা একই পড়া, এটারও ইজি, 5 মিনিটে রিভিশন দিতে পারবে না। এখানে আমি নাম দিলাম 1 2 3 4
আটটা নাম দিব আর কি। 5, 6, 7, 8। এখন খেয়াল করেন, আমি যদি বলি 8 নাম্বার কোণ 1 নাম্বার কোণের সমান, তাহলে এটা কি কোণ হবে? এই দেখেন, দুটা সমান্তরাল রেখা না? বলেন সমান্তরাল, আর এটা একটা ছেদক। আর এক এক রেখা থেকে অন্য রেখায় চলে গেছে, এটা বিপরীত না। বিপরীত আবার বিন্দুর বিপরীত যাবে। এই যে এই জন্যই তো এখান থেকে বেশি ভালো ধারণা হবে। আমি লিখবো 8 সমান 1। 8 সমান 1, পাশে লেখেন একান্তর। এরকম 4টা একান্তর আছে আর কি। এই 2-এর একান্তর 7, মানে এইভাবে বললে তাড়াতাড়ি চিনবেন। আর এ অবি বললে খুঁজতে খুঁজতে অবস্থা খারাপ হয়ে যায়, দেখি কোথায় এ অবি। এখন জিনিসটা স্মার্ট হয়ে গেল না? 8-এর একান্তর 1, 7-এরটা 2, 3-এরটা 6, 4-এরটা 5। এত লেখা লাগবে না, এই পজিশন গুলোর নাম একান্তর, এটা একটা সম্পর্ক আর কি। আবার দেখেন 8-এর সাথে 5 এটাও সমান, এই জিনিসটা বিপ্রতীক, মানে পজিশন শিখলেই হয়ে যাচ্ছে। 8 সমান 5 এটা বিপ্রতীক। মানে আমি বুঝাচ্ছি এক চিত্রেই সবাই আছে, কিন্তু আমরা বুঝি না আসলে কি যে বুঝি না, তাও বুঝি না। তো খেয়াল করেন, বিপ্রতীক এরকম বিপ্রতীক 4টা আছে, সব 4টা করে আছে। বলেন 5, 8 বিপ্রতীক, 6, 7, 1, 4, 2, 3। খুব সহজেই সব বুঝলাম। এবার আসেন, এই 8, 8 আর 5 সমান দেখাইছি, 8 আর 1 সমান দেখাইছি। এবার দেখাবো 8 এবং 4 সমান, এটাও সমান, সত্যি সমান। এটা অনুরূপ, এক লাইন থেকে আরেক লাইনে উঠে গেছে রেখা। তাহলে আপনি দেখেন, এখন পড়াটা সুন্দর হয়ে গেল যে 3টা কোণ এক চিত্রে আছে, খালি বিভিন্ন পজিশনের নাম। মানুষের যেমন বিভিন্ন নাম থাকে, তার আইডেন্টিটি, এগুলা তার আইডেন্টিটি। আসলে সবাই সমান। এটার নাম কি বলেন? অনুরূপ। এখন দেখেন, এরকম অনুরূপও 4টা আছে। বলেন 4, 8, বলেন 3, 7, 2, 6, 1, 5। এখানে 4টা অনুরূপ আছে, 4টা একান্তর আছে, 4টা বিপ্রতীপ আছে এখানে এই চিত্রে। কিন্তু আসলে আবার সবার সাথে সবার লিঙ্ক আছে, তারা আলাদা আলাদা না, আলাদা আলাদা নাম, এটা বুঝাচ্ছি। কিন্তু আমি যতই 4টা 4টা বলি, সবাই তো আলাদা আলাদাই ভাববে। এইটা লেখার কারণ হলো, আমি এটার একটা অ্যামাউন্ট ধরলাম, মনে করি এটা 100 ডিগ্রি কোণ। কত ডিগ্রি? এটা যদি 100 হয়, তাহলে এটাও তো 100। এটা একটা অ্যামাউন্ট আছে তো, ওটাও 100, এটাও 100, আবার এটাও। আসলে এই 4টা কোণ সমান, এটা হলো মূল তথ্য। কিন্তু সেভাবে না বুঝিয়ে আমাদেরকে এভাবে বুঝায়, একবার এভাবে বুঝায়, ওই কুমিরের গল্প। আর বলেন ওই 4টা সমান, বলেন। হ্যাঁ, এবং একটা কোণ বললে আমি 8টা কোণই বলে দিতে পারি 8 সেকেন্ডের আগেই, কারণ আবার এদিক দিয়ে আমরা জানি 180। লম্বায় কত? স্ট্রেট লাইন 180, তাহলে পাশেরটা 80, তাহলে ওই 4টা কোণই 80। আসলে শেখানো উচিত ছিল এইভাবে, যে এই 4টা একই, ওই 4টা। তো না শিখে একবার বলে এই দুইটা সমান, আর বলে ওই দুইটা সমান, একবার বলে এই দুইটা সমান, এই দুইটা সমান, একবার এই দিক দিয়ে সমান, এই দিক দিয়ে সমান। এদিক দিলে বিপ্রতীপ, এদিক দিলে অনুরূপ, আর আর হলে একান্ত। শেষ পড়া। ধন্যবাদ সবাই। দেখেন এক্সাম্পল, আর বোঝা লাগবে না, অনেক বুঝছেন। আরে কিছুই নাই, যতটুকু বলছি এটাতে যদি কাজ না হয় তখন বললেন। অনেক কমেন্ট লিখছে, অনেক বড় বড়, এত ভালোবাসা। রাবি হোসেন অসংখ্য ধন্যবাদ। এত ভালোবাসা নিয়ে বাসায় যাইতে পারো না, ব্যাগ ছিঁড়ে যাবে তোমার। ছোট ব্যাগ নিয়ে আসছি। আচ্ছা রাখেন, পরে দিয়ে। হ্যাঁ, কি এটা, এটা সমস্যা আছে কোনো? হ্যাঁ, এবার একটা অঙ্ক করাবো আর চমৎকার কিছু তথ্য দিব, তাইলেই হবে। অঙ্কটা করেন। প্রথমে চিত্রে কিভাবে আমরা ব্যবহার করব, ধরেন এই যে এখানে এ বি আর সিডি
সমান্তরাল রেখা, এটা এক্স এটাও এক্স আর এটা 45 ডিগ্রি। প্রশ্নটা হলো চিত্রে এবি সমান্তরাল সিডি হলে অ্যাঙ্গেল এক্স কত, এটাই প্রশ্ন। প্রশ্নটা একটা নমুনা প্রশ্ন, এরকম আরো অনেক প্রশ্ন বানানো যাবে। আমি যদি 20টা প্রশ্ন দিই তাও কমন পড়বে না, এর কারণ বানানোই যাচ্ছে। কিন্তু কিছু আইডিয়া দিব যে না 100% কমন পড়বে, বলেন ইনশাআল্লাহ আইডিয়াটা কমন পড়বে। এরকম 10টা প্রশ্ন দিয়ে বলা সম্ভব না যে কমন হয়, হুবহু এই চিত্রটাই। আবার চিত্রের কোনো শেষও নাই, আমি বলছি অলরেডি 200-300 ম্যাথ আমি দেখেছি গাইড বইতে, ক্লাস 6 এর যে ক্যারেট ভর্তি গাইড, ওখানে 200-300-র উপরে খালি একান্তর অনুরূপ আর বিপরীত দিয়ে চিত্র, চিত্রের তোর শেষ নাই। আমরা অঙ্কটা করে দিই। প্রথম তথ্য বলেন সমান্তরাল, বলেন তাহলে সমান্তরাল হইলে কারা সমান্তরাল? এবিসিডি সমান্তরাল। দেখেন এটা এটা সমান্তরাল এবং এটা একটা ছেদক, তাহলে সমান্তরালের মধ্যে ছেদক থাকলে এই কোণ আর এই কোণ সমান, তার মানে এটাও এক্স। আবার এদিকে ক্রস আছে না, তাহলে এখানে বিপ্রতীপ সমান, তাহলে এটা 45, এটা কত 45। আর এটা একটা ত্রিভুজ, ওটাও একটা ত্রিভুজ, ত্রিভুজের 3 কোণ কত 180। লেখেন, লিখবেন যে x প্লাস 45 180, তাহলে 2x সমান 135, এক্স এর মান 67.5 ডিগ্রি। এখন কথা হচ্ছে কিভাবে আমরা আইডিয়া গুলো জেনারেট করবো, এটা একটু ধারণা দিবে। মাথায় থাকলেই হবে না, সময় মতো খেলতে হবে। লেখেন তথ্য, লেখেন কয়েকটা, আমি কিছু ক্লু দিয়ে দিই, আপনি 100% আপনার কাজ হবে। দেখেন অঙ্কটা ফ্যাক্ট না, ফ্যাক্ট হলো এগুলা। যদি কখনো কোথাও দেখেন যে সমান্তরাল আর ছেদক আছে, সঙ্গে সঙ্গে মাথায় এই দুটা জিনিস খেলবে। বলেন একান্তর অনুরূপ, এগুলো উপপাদ্য আকারে ছোট ক্লাসের বইতে আছে। লম্ব আঁকলে যেমন 90-র কথা মনে পড়ে, এটা আঁকলে যেন এদের কথা মনে পড়ে। তাহলে না আপনি মাথায় থাকলেই তো হবে না, মনে তো পড়তে হবে, ঠিক আছে? হ্যাঁ, নাম্বার আছে কিন্তু কল দেওয়া হয় না কোনোদিনও, বা দেওয়া হয় না, নেওয়া হয়ে গেছে এরকম আর কি, তো লাভটা কি? আর যদি দেখেন ক্রস চিহ্ন, ওই যে ক্রস, সঙ্গে সঙ্গে কার কথা মাথায় আসবে? বিপ্রতীপ। এগুলো যদি কারো মাথায় খেলে তাইলে সে অঙ্ক পারবে। যদি দেখেন স্ট্রেট লাইন দেখা যাচ্ছে কোথাও, সঙ্গে সঙ্গে কত ডিগ্রি? যত স্ট্রেট লাইন তাকালেই সেখানে একটা দুইটা যত কোণ থাকে। আর যদি কোনো ত্রিভুজ প্রতীক দেখেন কোথাও, ত্রিভুজ প্রতীক, সঙ্গে সঙ্গে কত ডিগ্রি? হ্যাঁ, আমি চাইলে এই সব ব্যবহার করে অঙ্কটা করতে পারতাম। অলরেডি আমি কি কি ব্যবহার করছি দেখেন। আমি এই অঙ্কটা করার সময় এই তথ্যটা কাজে লাগাইছি, আর কোনটা কাজে লাগাইছি, আবার এটাও কাজে লাগাইতে পারতাম। 180 45-এর আরেক সাইডে 135 ধরে ত্রিভুজের আরো সূত্র ইউজ করে করে দেয়। বুঝতে পারছি? দেখেন, খেয়াল করেন, আপনি একটু ভাবেন যে আমি যদি ভিতরে নাও ঢুকতাম তাও অঙ্কটা হইতো। এদিক দিয়ে টোটাল কত আছে? 180 আছে না স্ট্রেট লাইন? তাহলে এটা 45 হলে এটা কত? 135। আর আমরা জানি ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ বিপরীত অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। মানে এটা একটা, এই ত্রিভুজটার বাইরের কোণ, এই বাইরের কোণটা এটা বাদ দিয়ে তার বিপরীতে যে দুজন আছে এই দুজনের সমান। তাইলেও কিন্তু লেখা যায় এক্স প্লাস এক্স ইকুয়াল টু 135, এক্স এর মান 67.5। আবার আমি চাইলে এই দিক দিয়ে 135 লিখে আবার এটার জোড়া নিতে পারি। আবার চাইলে আমি কোণ এদিক দিয়ে ট্রান্সফারও করে দিতে পারি।
ওই ত্রিভুজেও নিয়ে যেতে পারো। তার মানে এই এত এত ম্যাথ না শিখে এটা শেখা উচিত। চিত্র আমি কয়টা দিব? 5টা দিলেও তো লাভ নাই, গ্যারান্টি তো নাই। কিন্তু এখন যা দিয়েছি তার গ্যারান্টি আছে। বলেন ইনশাল্লাহ, বলেন। ভালো করে খেয়াল করে নেন। আর কিছু নাই, একটা চিত্রে কি থাকে এগুলো থাকলে এগুলো ভাবতে পারলে হচ্ছে। চতুর্ভুজ দিয়ে তো নাই, ওটা জানি। যে স্ট্রেট লাইন থাকে এটা ভাববেন, ত্রিভুজ দেখলে এটা ভাববেন, ক্রস দেখলে এটা ভাববেন, বিভূতির সমান এটা দেখলে এটা ভাববেন। ক্লিয়ার? দেখেন আর দুইটা কোণ করবো, তাহলে ক্লাস শেষ, আর 10 মিনিট। অন্তঃস্থ আর বহিস্থ, ওই যে বহুভুজের, হ্যাঁ, অন্তঃস্থ বহিস্থ আছে ওখানে, সিটে আছে, আছে আছে। এখানে সূত্র আর দুইটা অঙ্ক দিব, তাইলেই হবে। এই যে অন্তঃস্থ কোণ বহিস্থ কোণ, বহুভুজের ক্ষেত্রে আর কি আছে না এখানে, ইন্টেরিয়র অ্যাঙ্গেল আর এক্সটেরিয়র অ্যাঙ্গেল। এই যে ত্রিভুজ, চতুর্ভুজ, পঞ্চভুজ, ষড়ভুজ, মানে যত ভুজ ততগুলা থাকে আর কি। ষড়ভুজে 6টা অন্তঃস্থ কোণ, অষ্টভুজে 8টা। আর বহিস্থ তো বুঝে যাচ্ছে, বাইরে এই যে চিত্র দেয়া আছে। এখন আমরা সূত্র লিখবো, বিভিন্ন বহুভুজের অঙ্ক কিভাবে করব, এই জায়গাটায় প্রশ্ন হয়। অন্তঃস্থ আর বহিস্থের মধ্যে প্রথম সূত্র লেখেন 1। এই তো এটা প্রথমে 7টা কোণ করছি, তারপর 3টা পড়লাম, 10টা না, এই যে 2টা, এই তো 12টা। এর মধ্যে প্রশ্ন হয়ে যায়। এর মধ্যে 43-এ আসছে অন্তঃস্থ বহিস্থ দিয়ে কমন করছি। তাও ক্লাস থেকে 2টা অঙ্ক করে, 2টার মধ্যে কমন করে। অন্তঃস্থ কোণ প্লাস বহিস্থ কোণ সমান 180 ডিগ্রি লেখেন, ফিক্সড। তারপর লেখেন যে কোনো বহুভুজের অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি, যে কোনো বহুভুজ হইতে পারে, অন্তঃস্থ কোণগুলোর সমষ্টি সব সময়, যেহেতু আমি উল্লেখ করিনি তার মানে সবার ক্ষেত্রে এটা হবে n-2 × 180 ডিগ্রি। স্যার আপনার চিন্তা অনেক উন্নত, দারুণ ক্লাস, ধন্যবাদ। আপনি প্রমাণ পাবেন যে অযথা 20টা অঙ্কের পিছনে না ছুটে এই জিনিসটা দেখা দিচ্ছে, এটাই কাজ হোক। এটা না দেখে অনেকে একটার পর একটা অঙ্ক করাবে, করে ছেড়ে দিবে, তাতে পরীক্ষা গিয়ে আবার পারবে না কি। এরকম দেশে বারবার ট্রিটমেন্ট করেও কাজ হয় না, ইন্ডিয়া গিয়ে একবার করলেই কাজ হয়। আছে এরকম লাখ লাখ টাকা দেশে নষ্ট করে। তো ডাক্তারের পিছনে যেরকম ভুল আছে, শিক্ষকের পিছনে এরকম আছে, এটা বুঝতে হবে। আর সেগুলো বোঝার জন্য ডিম খাইতে হবে সকালে উঠে একটা, সন্ধ্যায় আর একটা। চিন্তা শক্তি বাড়াইতে হবে। এগুলো কোত্থেকে আসে তার ব্যাখ্যা আছে। যাই হোক, এন মানে বাহুর সংখ্যা আর কি। লাস্ট আর 2টা অঙ্ক দিব, দেখবেন আবার অঙ্ক আটকে গেছে। মানুষ আটকাবে না, অঙ্ক আটকে যাবে সারাদিন, শত শত ম্যাথ আটকে যাবে, সব আটকে যাবে। মানুষ বলে সে নিজেই নাকি আটকে যায় অঙ্কের কাছে, অঙ্ক আটকাবে মানুষের কাছে। দেখেন ভূস্থ কোণগুলোর সমষ্টি 360 ডিগ্রি ফিক্সড। এই দুই সূত্র দিয়ে অঙ্ক হবে দুই ভাবে। এটা হলো একটা কমন সূত্র, এটা কমন। এখানে 2টা কোণই আছে, আর শুধু অন্তস্থের জন্য একটা সূত্র, বহিস্থের জন্য একটা সূত্র, যে কোনো একটা ইউজ করে অঙ্ক করা যাবে। আর 180 থেকে মাইনাস করে একটা পাওয়া যাবে। কোনো একটা ভুলে গেলেও সমস্যা নেই, ডাবল অপশন আছে। এটা দিয়ে অনেকে ইজি করে, ইজি ভাবে ম্যাথ করে, কারণ এটা তো সংখ্যাটা ইজি, আর এখানে একটা হাইড করা আছে। তো প্রথমে একটা প্রশ্ন লেখেন, লেখেন কোশ্চেন নাম্বার 1। 2টা অঙ্ক দিব মাত্র। একটি সুষম দশভুজের একটি কোণের পরিমাণ কত? সুষম দশভুজের একটি কোণের পরিমাণ কত? রাব্বি হাসান, অসংখ্য ধন্যবাদ। কি লিখছেন?
সুষম কি ভুজ, 10 ভুজ, এটা নন ক্যাডার পরীক্ষায় আসছিল। 10 ভুজ একটি কোণ জানতে চাচ্ছে, একটি অন্তস্থ কোণ। তাহলে খেয়াল করেন, এই যে আমি করে দিচ্ছি অঙ্কটা, সমাধান। অন্তস্থ কোণ হবে 10 ভুজে এন এর মান কত? তাহলে 10 - 2 ইন্টু 180 ডিভাইড 10, ঠিক আছে? 10 দিয়ে ভাগ করছি কারণ কি, 10 মানে এখানে তো সমষ্টি, উপরটা সমষ্টি, সিঙ্গেল কোণ, এভারেজ, গড়ের সূত্র আর কি, গড়ের ফর্মুলা। তাহলে 0 0 কাটা, তাহলে এখানে 8 ইন্টু 18 ডিগ্রি, 8 10 80, 8 64, 144 ডিগ্রি রেজাল্ট। এটা হলো অন্তস্থ কোণের সূত্র দিয়ে করছি। আর যদি আমরা অল্টারনেটিভে দেখেন, যদি আমরা বহিস্থ কোণ বের করতাম আগে, বহিস্থ কোণ বের করতাম, তাহলে এখানে বহিস্থ কোণের সমষ্টি কত? 360, আর কোণ আছে কয়টা? 10টা। ওই 10 দিয়ে ভাগ করাই লাগবে, করলে আমার আসতেছে কত ডিগ্রি? 36। আর আমরা জানি অন্তস্থ বহিস্থ মিলে হয় 180। তাহলে এবার বিয়োগ করলে অন্তস্থ বের হয়ে যাচ্ছে। এই যে অন্তস্থ কোণ 180 থেকে যদি আমি 36 মাইনাস করি, তাহলে কত আসতেছে? 144 ডিগ্রি আসতেছে। ডাবল ওয়ে আর কি উপায়। এখন কথা হচ্ছে, বইগুলো কিভাবে বিভ্রান্ত করেছে সারা জীবন। 10 ভুজ দিয়ে একটা করায়, পঞ্চভুজ দিয়ে একটা করায়, ষড়ভুজ, নানাভাবে, কিন্তু বলে না যে অঙ্ক একটাই। বললে তো বই ছোট হয়ে যাবে। খেয়াল করেন, মানে কত ভুজ লিখছিলাম, 10 ভুজের সব কাজ কত দিয়ে করছি? 10 দিয়ে করছি। তাহলে একটু ভাবেন, যদি আমার এখানে অষ্টভুজ লেখা থাকে, তাহলে ঠিক যত যত জায়গায় 10 লিখছি না, 8 দিলে অঙ্কটা হইবে। আর বাহু দিয়ে কোন জানতে চায়, এই অষ্টভুজের জায়গায় যদি বলে ষড়ভুজ, তাহলে ওই 10-এর জায়গায় 6, যদি বলে পঞ্চভুজ, যদি বলে 12 ভুজ, 20 ভুজ, 50 ভুজ, তাহলে অঙ্ক আর আছে কি নাই? প্রমাণ করতে পারছি? হ্যাঁ, অঙ্ক আটকে গেছে, অঙ্ক আটকে গেছে, মানুষ না। ভুজ উচ্চারণ করলেই তা আবার ডাবল অপশন, এই দেখেন ডাবল অপশন। আমার কথা শুনলেই অঙ্ক ধ্বংস। তাহলে আমার কথা বুঝলে অঙ্ক করাও লাগবে না, আজকে একটা অঙ্ক করলেই পড়া শেষ, আপনি নিশ্চিন্তে বসে থাকতে পারেন। অথচ বইগুলো শিখাবে পঞ্চভুজ একটা করো, অষ্টভুজ একটা করো, পরীক্ষায় গিয়ে দেখো মা 12 ভুজ আসছে, এটা তো করিই নাই। সে জানেই না যে অঙ্ক শেষ, সে ভাবতেছে সেই সবসময় সে, জাস্ট তাকে কেউ বলে দিচ্ছে না যে অঙ্কটা কিন্তু দুর্বল, বরং আরো টিচাররা বুঝে দিচ্ছে যে তুমি দুর্বল, অঙ্ক অনেক আছে, বুঝলে বুঝপারা। ঠিক আছে, লাস্ট প্রশ্ন দেখেন। তাহলে বাহু বলে যত বাহুই বলুক একটাই অঙ্ক। এই প্রশ্নটা আমি সবসময় করাতাম। দেখেন, একটি সুষম বহুভুজের একটি কোণ, একটি সুষম বহুভুজের একটি কোণ 168 ডিগ্রি হলে, এটা 43 বা 44-এ আসছে। আমি সবসময় 165 ডিগ্রি দিয়ে পড়াই, আসছে 168, তাতে কোনো কিছু আসে যায় না, অঙ্ক একটাই। কোণ যেটাই বলুক নিয়ম একটাই, যেমন বাহু যেটাই বলুক নিয়ম একটাই। এত হলে বাহুর সংখ্যা কত, এভাবে কোণ দিয়ে বাহু জানতে চায়। এটা হলো অন্তস্থ কোণ কত ডিগ্রি, এটা পরীক্ষায় আসে, দেখেন এটা। তাহলে বাহু, প্রথমত আমরা বহিস্থ, এটা তো আপনার অন্তস্থ কোণ, এই দেখেন, আপনি লেখেন বহিস্থ কোণ, ওই 180 থেকে এটা মাইনাস করেন, কত ডিগ্রি আসছে? মানে এটা তো অন্তস্থ, তাহলে বহিস্থটা হলো 12।
আর যেহেতু সকল বহিস্থ 360, তাহলে বহিস্থ কোণের সংখ্যায় দেখে, বহিস্থ কোণের সংখ্যা 360 ডিগ্রিকে 12 ডিগ্রি দিয়ে ভাগ, 30টি বহিস্থ কোণ আছে। আর বইতে যে সূত্রটা দেখেন বাহুর সূত্র, আসলে এই বহিস্থ কোণের সংখ্যাটাই বাহুর সংখ্যাই। বলেন যতগুলো বাহু থাকে, বলেন একটা বহুভুজে যতগুলো বাহু থাকে ঠিক ততগুলোই কোণ থাকে। মানে আসলে এই কোণকে কোণ দিয়ে ভাগ করলে তো কোণের সংখ্যাই বের হবে, তার মানে এখানে 30টা বহিস্থ কোণ আছে। আর যেহেতু 30টা বহিস্থ কোণ, তার মানে বাহু কয়টা আছে? 30টা। কিন্তু ওরা বাহুর সূত্র লিখছে, কিন্তু সূত্রটা হবে আসলে কোণের। বুঝতে পারছেন? এখন 30টা বাহু আমরা যদি অল্টারনেটিভ করি, তাহলে অন্তস্থ দিয়ে করতে চাইলে 168 ডিগ্রির সাথে এন লিখবেন, আর এখানে লিখবেন n-2 × 180 ডিগ্রি। খেয়াল করেন, এটা হলো সকল অন্তস্থ কোণের সমষ্টি, আর একটা অন্তস্থ কোণ কত? 168। তাহলে এন সংখ্যক অন্তস্থ কোণ আমি ধরে নিলাম, যত বাহু ততগুলোই তো আছে। তাহলে এদিকে আসবে 168 ডিগ্রি এন, এদিকে আসবে 180 ডিগ্রি এন মাইনাস 360 ডিগ্রি। এভাবে 360 বামে চলে আসবে, আর 180 ডিগ্রি এন থেকে এটা গেলে থাকে 12 ডিগ্রি এন। ওই দেখেন এন এর মান আবার 30 আসতেছে। আপনি যে সূত্র দিয়ে করবেন 30 আসবে। কিন্তু এই অঙ্ক করানোটা আমার উদ্দেশ্য না, অঙ্ক যে কেউ করাইতে পারে, এই যোগ্যতা অনেকেরই আছে। কিন্তু আমি যা বলবো এই কথা আর মার্কেটে পাওয়া যাবে। বুঝতে পারছি? সেই কথাটা হলো অঙ্ক যে দুইটাই, এটাই সুন্দরভাবে কেউ বলে না। তাহলে 168 জায়গায় কালকে কি থাকবে? নিয়ম তো এটাই। আমি 180 থেকে 165 বাদ দিলে 15 ডিগ্রি থাকবে, আর 15 দিয়ে ভাগ করলে আমার এই 24টা গুণ চলে আসবে। হ্যাঁ, শেষ। তারপর যদি 150 ডিগ্রি থাকে, এই যে আর 1 মিনিট লাগবে, ঠিক আছে। যদি 150 ডিগ্রি থাকে, নিয়মটা একই। 150 বাদ দিলে 30 দিয়ে ভাগ করলে আমার 12টা আসবে বাদ। আবার এখানেও ঠিক একই, 150 ইন্টু এন, একই সিস্টেম। অঙ্ক আর খুঁজে পাবেন, আজকের পরে আপনার স্বস্তি লাগবে। এখানে যদি বলে 135 ডিগ্রি, তাহলে দেখুন অষ্টভুজ আসছে, আর কি 8টা আসছে। বুঝতে পারছি? যদি বলে 120 ডিগ্রি, তাহলে ষড়ভুজ আসবে। যদি বলে 108 ডিগ্রি, তাহলে পঞ্চভুজ আসবে, পঞ্চভুজ। তাহলে অঙ্ক আটকে গেছে। ক্লিয়ার? এই যে 12টা কোণ আর কি সিরিয়াল অনুযায়ী বলবেন। ওই 7টা কোণের একটা চিত্র দিচ্ছি, তারপরে বলেন একান্তর, অনুরূপ, বিপ্রতীপ, আর লাস্টে আছে অন্তস্থ। বলছি